আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংকিং এর টাকাটা সেফ তো? হঠাৎ করে যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, এমএফএস এর টাকা নাই কিংবা ব্যাংকে টাকা নাই, তখন ব্যাপারটা কেমন হবে? আপনার আসলে কোন জায়গাতে কাজ করা উচিত আপনার এই টাকাটা সেভ করার জন্য? পাশাপাশি বাংলাদেশে বাংলা কিওয়ার চালু হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। বাংলা কিওয়ার কি আসলে সাস্টেইন করবে বাংলাদেশে? এটার ফিউচারটা আসলে কতটুকু? পেপ্যাল বাংলাদেশে আসবে এরকম তো প্রায় ১০ বছর ধরে আমরা শুনতেছি কিন্তু আসে না। বাট এখন শুনতেছি পেপ্যালের মতো সার্ভিসগুলো বাংলাদেশে আসবে, এই প্রসেসটাকে নাকি ইজি করা হইছে। এবার কি তাহলে ফাইনালি আমরা পেপ্যাল দেখব বাংলাদেশে? এইরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকে। আমাদের পডকাস্টের টপিক হচ্ছে ফিনটেক এবং আপনারা দেখছেন টেক ম্যাটার্স পাওয়ার্ড বাই টুকটাক শপ। এই বিষয়টা নিয়ে যদিও আমি একেবারে বিশেষজ্ঞ না, বাট আমি একজন ইউজার হিসেবে আমার কিছুটা দক্ষতা তো আছেই। পাশাপাশি যেহেতু টেক নিয়ে কাজ করেছি, এই লাইনে টুকটাক জানি। এই বিষয়গুলোর পাশাপাশি আজকে আমাদের স্টুডিওতে একজন এক্সপার্ট আছেন, মানে ফিনটেক নিয়ে যিনি কাজ করেন। আমরা সেই এক্সপার্টের সাথে কথা বলবো এবং উনি এই ইন্ডাস্ট্রির ইনস অ্যান্ড আউটসগুলো জানেন, যে কারণে তাকে রাখা। সো আজকে আমরা কথা বলছি ফিনটেক নিয়ে, আর আমাদের সাথে আছেন ফিনটেক নিয়ে কাজ করে এরকমই একজন ইব্রাহিম ভাই। ওনাকে সবাই ফিনটেক ইব্রাহিম বলেই চেনে। ধন্যবাদ ভাইয়া। আমি মূলত ফিনটেক নিয়ে কাজ করছি, ব্যাংকিং প্রোডাক্টগুলো নিয়ে। বর্তমানে প্রতারণা বেশি হচ্ছে, কিভাবে মানুষের মাঝে অ্যাওয়ারনেস করা যায়, এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরছি। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টেক ম্যাটার্স বাই টুকটাক সব পডকাস্টে। এবং আজকের এই পডকাস্টে আমরা বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি আছে, ফিনটেক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, এবং বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির যে সাইবার সিকিউরিটি বা অন্যান্য যত ইস্যু আছে সবগুলো নিয়েই আমরা টাচ করার চেষ্টা করব। ভাইয়া, আমরা শুরু করতে চাই প্রথমে বাংলা কিওয়ার্ড দিয়েই, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বাংলা কিওয়ার্ড মানে হাইপড একটা জিনিস বলা যায়। প্রচুর কথা হচ্ছে এটা নিয়ে, পজিটিভ কথা হচ্ছে, নেগেটিভ কথা হচ্ছে। কেউ আশার আলো দেখতেছে, কেউ আবার দেখতেছে যে না, এটা খুব বেশি দূর টিকবে না। যদিও আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম একটা সার্ভিস দেখলাম যে একেবারে ফুললি সাকসেসফুল হয়েছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা, যে বাংলা কিওয়ার্ডের পটেনশিয়াল কতটুকু? আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি ফিউচারে সাস্টেন করবে নাকি করবে না? বাংলা কিউআর মূলত একটা সার্বজনীন কিউআর, সবার জন্য করা হয়েছে। বাংলা কিউআরটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেমন বিকাশের একটা আলাদা কিউআর কোড থাকে, নগদের একটা থাকে। যেমন বিকাশের অ্যাপ থেকে বিকাশটাই এটা পেমেন্ট করতে পারবে, নগদরাই নগদের অ্যাপ থেকে পেমেন্ট করতে পারে। নর্মালি কিন্তু বাংলা কিউআরটা এমনভাবে তৈরি করেছে, নগদের ইউজারও পেমেন্ট করতে পারবে, বিকাশের ইউজারও পেমেন্ট করতে পারবে। এক্ষেত্রে যেহেতু এটা অলরেডি সবাই ব্যবহার করছে, অবশ্যই ভালোভাবে সাস্টেইন করবে, কারণ অলরেডি প্রতিদিন কোটি কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। যেহেতু লেনদেন হচ্ছে, সামনে গভর্নর ঘোষণা দিয়েছে যে ইন্টারনেট ছাড়াই ডাটা কিনতে হবে না, ডাটা কেনা ছাড়াই ব্যবহার করা যাবে। এবং 1 অক্টোবর থেকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র মার্চেন্ট আছে তাদের আবার চার্জটাও উঠে নেওয়া হয়েছে। আশা করছি ইন্ডিয়ার মতোই এটা একটা খুব ভালো জনপ্রিয় হবে। আচ্ছা, আপনি ক্ষুদ্র মার্চেন্টের কথা বলতেছিলেন, এইটা স্পেসিফাই কিভাবে করবে? যে লাইক ক্ষুদ্রদের থেকেই উঠাবে, বড় যারা মার্চেন্ট আছে, তাহলে একটা বৈষম্য হচ্ছে না? বা যারা লাইক একটু বড় মার্চেন্ট আছে তাদেরকে ফি দিতে হচ্ছে, ক্ষুদ্ররা দিতে হচ্ছে না, এটা কি কিছুটা বৈষম্য মনে হচ্ছে না আপনার কাছে? ক্ষুদ্র মার্চেন্ট বলতে হচ্ছে এখানে ছোট ছোট ব্যবসায়ী। একটা গ্রামের মধ্যে কিন্তু সবাই কিন্তু ক্ষুদ্র মার্চেন্ট বা ছোট ছোট ব্যবসায়ী, তাদের কাছে কিন্তু সাধারণ গ্রাহক 10 টাকা 20 টাকা বা 15 টাকার জিনিসপত্র কিনে থাকে, বেশি 2000 টাকা 3000 টাকা বা এই ধরনের পেমেন্ট খুব কমই করে। তাদের জন্য আসলে এটা করা হয়েছে মূলত। বাট এদের মধ্যে যে যারা বড় ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী হচ্ছে তারা যারা 20,000 টাকার পণ্য কিনছে, একটা মোবাইল ফোনের পেমেন্ট তো সাধারণত বাংলা কিউআরে এত বড় সহজে করতে চাইবে না, তারা হয়তো বা ক্যাশ দিতে চাইবে। যদিও বাংলা কিউআরে এটা ইনক্লুড হবে আশা করছি, এটা আমি মনে করছি না যে খুব একটা বৈষম্য হচ্ছে, কারণ একটা গেটওয়ের জন্য একটা ফি প্রদান করতে হয়। এই ফিটার জন্য কিন্তু আলাদাভাবে একটা গেটওয়ে মেনটেন করতে হয়। এক্ষেত্রে মনে করছি সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে, 100 কোটি টাকা পর্যন্ত একটা হচ্ছে প্রণোদনা দিচ্ছে, আশা করছি ভালো কিছুই হবে। আচ্ছা, ইন্ডিয়াতে কিন্তু কোনো চার্জ নাই। ইন্ডিয়াটার নাম হচ্ছে ইউপিআই, তাই না? ইউপিআইতে প্রবাবলি কোনো চার্জ নাই, তাহলে আমাদের দেশে চার্জটা কেন? যদিও এখন একটু শোনা যাচ্ছে যে ইন্ডিয়াও নাকি চার্জ অ্যাড করবে, বাট এতদিন পর্যন্ত চার্জ ছাড়াই কিন্তু চলতেছিল। বাংলাদেশে কেন চার্জ? বাংলাদেশে আসলে শুরু থেকে চার্জটা করা হয়েছে, এটা কিন্তু চালু হয়েছে 2023 সালে। 23-এ? হ্যাঁ, ওকে। 23-এ চালু হয়েছে, কিন্তু ওভাবে প্রচারণা হয়নি, প্রচার করেনি। ব্যাংকগুলো শুধু রেখেছিল যে বাংলা কিউআর আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা। পূর্বে থেকে কেউ নিয়েছে 60 টাকা করে, কেউ নিয়েছে 1008 টাকা করে, আবার কেউ নিয়েছে 12 টাকা করে, আবার অনেকেই আছে 15 টাকা পর্যন্ত নিয়েছে। এখন
গভর্নর সাহেব রিসেন্টলি ঘোষণা দিয়েছে বা বাংলাদেশ ব্যাংক থেকে হুম। একটা নোটিশ জারি করা হয়েছে আগামী 1 অক্টোবর থেকে আপনি যদি একটা দোকানে কেনাকাটা করেন এখানে কিন্তু আর পেমেন্ট আলাদা করে এক্সট্রা চার্জ দিতে হবে না। হুম হুম দোকানদার কিন্তু আপনার কাছে আর কোনো চার্জ চাইবে না। হুম হুম। আশা করছি এটা ইন্ডিয়ার মতোই টোটালি একটা ফ্রি সেবা হিসেবে ব্যবহার হবে সামনে। হ্যাঁ, আমিও রিসেন্টলি আপনি গভর্নর সাহেবের কথা বলতেছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো হুম, ওনার একটা ভিডিও দেখলাম, উনিও ওখানে বলছে যে এই চার্জটা পুরোপুরি কিভাবে অফ করে দেওয়া যায় এটা নিয়ে ওনারা কাজ করতেছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু এটা একটা লাইক ম্যাস পিপলকে টার্গেট করে তৈরি করা একটা টেকনোলজি এবং একদম সাধারণ মানুষ লেভেলে, রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিয়ে বাংলাদেশকে পুরো ক্যাশলেস করে দিতে চাচ্ছে, এটাই তো সরকারের উদ্দেশ্য, তাই না? জি সো এই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য আমার মনে হয় ফিটা শুরুতেই একটা বাধা, মানে এনরোলমেন্টের জন্য। এটাকে ইনক্লুশন বলে না, যে সবাইকে যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে শুরুতে এন্ট্রিটা ফ্রি করে দিলে আমার মনে হয় সবাই যখন ইউজ টু হয়ে যেত তারপরে যদি অল্প করে ফি অ্যাড করতো তারপরেও মনে হয় মানুষজন ইউজ করতো। কিন্তু ফিটা শুরুতে অ্যাড করে দেওয়ার কারণে আমার ব্যক্তিগত অভিমত এটা, যে ইনিশিয়ালি মানুষের যে এনরোলমেন্টটা এইটা একটুখানি বেগ পেতে হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি বিকাশ, রকেট, নগদ এগুলোর কথা বলেন, এগুলো তো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এখন এক্সিস্টিং বেশ কিছু সার্ভিস থাকার পরেও আবার আরেকটা সার্ভিস কেন নিবে মানুষজন? চার্জও এখানে আছে, এখানেও আছে। সো এই জিনিসটার জন্য হয়তো বা হয় নাই। যাই হোক, বাট আমিও হোপফুল। আমি চাই বাংলাদেশ ক্যাশলেস হোক। ট্রাস্ট মি ভাই, আমি যখন ওয়ালেট নিয়ে বের হই কখনোই আমার ওয়ালেটে টাকা থাকে না। আমার ওয়াইফ, মানে আপনার ভাবি, এটা নিয়ে আমাকে প্রচুর খেপায় যে আমি শুনি সবসময় যে ওয়াইফরা নাকি হাজবেন্ডের ওয়ালেট থেকে টাকা নেয়, পকেট থেকে টাকা নেয়, নিয়ে নিয়ে জমায়, কিন্তু আমার কাছ থেকে কখনোই টাকা পায় না। কজ আমি টাকা রাখতে পারি না, কেন জানি আমি টাকা উঠাইতেও মন চায় না। আমি ক্যাশলেস হইলে অনেক হ্যাপি হব। সো আমি চাই বাংলা কেউ আর ক্যাশলেস হোক। এবং বিভিন্ন দেশে, যেহেতু কয়েকটা দেশে আমি ট্রাভেল করছি, ওখানে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি ক্যাশলেসের, আমার কাছে দুর্দান্ত ভালো লেগেছে। স্পেশালি চায়নার কথা যদি বলি, চায়নায় আপনি ভিক্ষা দিতে গেলেও ভিক্ষুকও কিউআর কোড নিয়ে এসে দাঁড়ায় থাকে, জি আপনি ওখানে স্ক্যান করে তারপর দিবেন। সো আমি চাই বাংলাদেশ ক্যাশলেস হোক, অ্যান্ড উই আর হোপফুল। সো বাংলা কিউআর নিয়ে আমরা আরও কথা পরবর্তীতে বলবো হয়তো বা। এখন আমি একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের, মানে ব্যাংকিং সেক্টর বলেন বা এমএফএস বলেন, এখানে সিকিউরিটি বা আপনি বলতে পারেন মানুষের সচেতনতা, অ্যাওয়ারনেস, এই জিনিসগুলার কমতি আছে বলে আপনি মনে করেন। এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে, বাই দ্য ওয়ে, আপনার তো একটা পেজ আছে ফিনটেক ইব্রাহিম নাম, এবং ইউটিউব চ্যানেলও আছে, মাশাল্লাহ ভালো ফলোয়ার ওনার আছে, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, প্লাস ফলো করতে পারেন, ফিনটেক ইব্রাহিম ওনার নাম। তো আমি দেখলাম আপনার পেজটা ফলো যতদিন ধরে করতেছি, আমি দেখলাম যে আপনি এই বিষয়ে খুব স্ট্রং একটা ভয়েস সবসময় রেজ করেন, যে বাংলাদেশে আসলে সিকিউরিটির অবস্থা। এবং আমি নিজেও কিছুদিন আগে আমি কথা বলতেছিলাম কিছু ইস্যু নিয়ে। ফর এক্সাম্পল, মানুষের ব্যাংকিং ওয়ালেট কিংবা মোবাইল ওয়ালেট থেকে টাকা হাওয়া হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? লাইক ব্যাংক কি এটার জন্য রেসপন্সিবল নাকি ইউজার রেসপন্সিবল? এখানে দু ব্যক্তি দায়ী, ব্যাংকও এখানে রেসপন্সিবিলিটি আছে। হুম হুম আমি সাধারণ ইউজার হিসেবে আমারও এখানে রেসপন্সিবিলিটি আছে। হুম আমি যদি নিজে সচেতন হতে না পারি, আপনি যদি সচেতন হতে না পারেন, হুম আপনার ফোনে কিন্তু এখানে ভাইরাস আসতে পারে। হুম আপনার ফোনকে কিন্তু আপনাকে সিকিউরলি রাখতে হবে। হুম এখানে মেনলি ফোকাস করছি, ব্যাংকরা কিন্তু হচ্ছে তারা মেসেজ দিচ্ছে হুম যে আপনার প্রতারক আপনার ফোনের অ্যাক্সেস নিতে পারে, আপনার ওটিপি কোড হচ্ছে কাউকে শেয়ার করবেন না, বা আপনি মেটাল কার্ড তৈরি করবেন না, এ ধরনের শুধু অ্যাওয়ারনেস করছে ওরা ফোনের মাধ্যমে। হুম। আপনি কিন্তু কখনো কোনো ব্যাংকে গেলে দেখতে পাবেন না যে ব্যাংকের মধ্যে আলাদা করে কোনো উইন্ডো আছে। আপনি কি কখনো কি এটা দেখা হয়েছে? না না, আমি দেখি নাই কোথাও। আচ্ছা, লাইক সাইবার সিকিউরিটির জন্য আলাদা একটা উইন্ডো যেখানে মানুষজন গিয়ে কথা বলতে পারবে, এটা আলাদা করে নাই। সবাই সেম যে কাস্টমার সার্ভিস আছে ওখানেই যদি কিছু কিছু জানতে হয় যেতে হয়। যেহেতু দেশকে ডিজিটাল করা হচ্ছে, ট্রানজ্যাকশন ডিজিটালি হবে, হুম হুম আমার মতে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে প্রতিটা ব্যাংকে আলাদা করে একটা উইন্ডো থাকা উচিত, যেখানে হুম সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাওয়ারনেস করা হবে এবং তাদেরকে বলতে হবে যে আমাদের ব্যাংক থেকে কখনোই কল করা হয় না, আমরা হুম কখনোই কল করব না, হুম হুম এবং আমরা প্রতারক সেজেও কখনো আপনাদের কাছে কল দিব না, আপনাদের কাছে ওটিপি কোড চাইবো না। হুম হুম এটা কিন্তু রিয়েল কানেকশন একটা কাস্টমারদের মধ্যে কিন্তু একটা তৈরি করে না। হুম হুম তারা শুধু অ্যাওয়ারনেস করে ফোনের মাধ্যমে। হুম। একজন সাধারণ ইউজার, আপনি কবার ফোন চেক করেন? আমি হয়তো অনেক চেক করি, কিন্তু ব্যাংক থেকে কোনো এসএমএস আসছে ওইটা আমি খুব একটা বেশি আপনি কি গুরুত্ব দেই না। মেসেজগুলো দেখা হয় যে ব্যাংক আমার ওটিপি কোড নিচ্ছে, হুম বা আমাকে কোনো হ্যাকার বা কোনো প্রতারক ওটিপি কোড নিচ্ছে, এ ধরনের কোনো মেসেজ আপনি চেক করেন? আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, আপনার ব্যাপারটা ডিফারেন্ট হতে পারে। সাধারণ আপনি মানুষ এটা করে না। ট্রু। জি, এখন যদি না করে, এটা তো আমাদেরকে একটা কানেকশন তৈরি করতে হবে, হুম হুম যে আসলে একটা ফিল দিতে হবে যে আমাদের দেশে এখন প্রতারক সংখ্যা বেশি, হুম হুম। ডিজিটালি প্রতারণা করছে। শুধু দেশে না, বাইরে থেকেও হ্যাঁ, হচ্ছে। বাইরে থেকে হচ্ছে। হুম হুম যেমন বাইরের দেশে, যেমন চায়নাতে অর্থ পাচার হচ্ছে। হুম মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে হুম চায়নার অমুক প্রতারককে ধরা হয়েছে। হুম হুম হুম
এবং আচ্ছা, এটা তো আপনি ধরেন ব্যাংক মানুষকে সচেতন করতেছে না, এটা হচ্ছে ব্যাংকের একটা রেসপন্সিবিলিটি, ব্যাংকের একটা, আমি মনে করি যে তারা এই বিষয়টা হয়তো বা অত গুরুত্ব সহকারে দেখতেছে না, এটা একটা। দ্বিতীয়ত, সাধারণ মানুষের সচেতনতার যে অভাবটা কিংবা অজ্ঞতা বলেন, টেকনোলজি নিয়ে মানুষের অজ্ঞতা, আমি ডিরেক্টলি বলতেছি, কেউ মাইন্ড করেন না আবার। অজ্ঞতা বলতে আমি বুঝাচ্ছি যে এটা ট্রু, আমাদের দেশের বেশিরভাগ মানুষই টেক স্যাভি না, টেক সম্পর্কে অত বেশি জানে না। কারণ হঠাৎ করে যখন তাদের হাতে এরকম একটা পাওয়ার দেওয়া হলো, এবং আমি এটা নিয়ে প্রচুর পোস্ট দেখছি ফেসবুকে, মানে সবাই বলতেছে যে হ্যাঁ আপনি আবার ট্রেডিশনাল মেথডে ফেরত যান, এমন কোনো ব্যাংক খুঁজেন যেখানে কোনো ইন্টারনেট ব্যাংকিং নাই, ওই ব্যাংকে গিয়ে রাখেন, খাতায় হিসাব করেন, কারণ এই টেকনোলজি এত বাজে যে এটার মধ্যে অনেক লুপহোল আছে, এখান থেকে মানুষজন টাকা পয়সা নিয়ে যায়। যারা স্পেশালি হতাশ হয়েছে তারা তো পোস্ট দেয়, তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে কিছু মানুষ আছে তারাও এই বিষয়গুলো আর একটু বাড়ায় বাড়ায় এক্সাজারেট করে বলে যে না, মানে বাংলাদেশের কোনো ব্যাংক, কোনো এমএফিসি সেফ না, সিকিউর না, কেউই টাকা রাখেন না, বা কেউই ইন্টারনেট ব্যাংকিং চালু করেন না, অ্যাপ ইনস্টল করেন না, তাইলে আপনার ফোন থেকে টাকা নিয়ে যাবে। তো এরকম আমি স্পেসিফিক করে আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একজনের সাথে আমার কথা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ঘটনা কী ঘটছে, উনি একটা পোস্ট দিছে এবং ভিডিও করছে ভয়েসে, উনি ভয়েস দিছে আর স্ক্রিন রেকর্ড করে করে দেখাইছে যে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট থেকে আমার বিকাশে টাকা ছিল মনে হয় 47,000 না কত টাকা ছিল, তার পুরো টাকাটা নিয়ে গেছে, তাও 2বার ট্রানজ্যাকশন করে তারপরে টাকাটা নিয়ে গেছে। সে বলতেছে আমি কারোর সাথে ওটিপি শেয়ার করি নাই, কোনো স্প্যাম কল আমার আসে নাই, আমি কোনো লিঙ্কে ক্লিক করি নাই, যে SMS আসছে লিঙ্কে ক্লিক করছি, এরকম কিচ্ছু হয় নাই, কিন্তু হঠাৎ করে দেখি আমার টাকা গায়েব। ইভেন ফোনে যে ওটিপি আসবে ওই SMS-টা পর্যন্ত নাই, কিচ্ছু নাই, পুরো একদম ব্ল্যাঙ্ক, লাইক অ্যাকাউন্টে টাকা নাই। এখন টাকা যার কাছে গেছে সেই নাম্বার তো অবভিয়াসলি বন্ধ। এই ধরনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আমি তার সাথে কথা বলছি বোঝার জন্য জিনিসটা যে আসলে এটা কিভাবে হয়েছে। সো তারপর তার সাথে কথা বলে আমি যা বুঝলাম, সে আসলে একটা ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল এক্স্যাক্টলি করেছে। ফেসবুকে অ্যাড আসতেছিল যে টিভি দেখুন ফ্রিতে, এরকম একটা জি। অ্যাপ, সে অ্যাপিকেটা ডাউনলোড করছে, অ্যাপিকেটা ডাউনলোড করার পরে পারমিশন চাইছে অনেকগুলো, সে পারমিশন দিছে, ওটা মূলত একটা রিমোট অ্যাক্সেসের অ্যাপ ছিল। আচ্ছা। সো সে বলতেছে যে আমার ফোন রিস্টার্ট হয়েছে, ফোনটা রিস্টার্ট হয়েছে, এবং রিস্টার্ট হওয়ার পরে, রিস্টার্ট হইতে নাকি একটু সময় বেশি নিয়েছে, রিস্টার্ট হওয়ার পরে সে দেখে যে তার ব্যালেন্সে টাকা নাই, মানে সে সাথে সাথেও চেক করে নাই, রিস্টার্ট হওয়ার পরে সে হয়তো বা এরপরে যখন চেক করছে তখন যায় দেখে টাকা নাই বিকাশে, আমি মেনশন করে দিই বিকাশ থেকে টাকা নাই। এখন উনি দোষতেছে বিকাশকে, এবং উনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করার পরে আরও কয়েকজন মানুষ এই পুরা জিনিসটা নিয়ে এরকম লাইক বিশাল রটাইছে যে হ্যাঁ বাংলাদেশে কোনো কিছুই সেফ না। এখন রিমোট অ্যাপ এটা কাজ করে কিভাবে সেটা আমি ওনার থেকে শুনে যেটা বুঝলাম, বা আমি যতটুকু ধারণা করছি, এবং পরেও এটা নিয়ে ঘাটাঘাটি করে যা বুঝলাম, যে রিমোট অ্যাক্সেস নিয়ে তার ফোনে একটা লোডিং স্ক্রিন আর কি ওভারলে করে দিছে, যেখানে দেখাচ্ছে ফোনটা রিস্টার্ট হচ্ছে, যে কারণে ইউজার কিছু করতেছে না, ইউজার তো ভাবতেছে ও রিস্টার্ট হইতেছে, সে রেখে দিছে ফোন। এটার পেছনে যে হ্যাকার ছিল সে মূলত সব ট্রানজ্যাকশন করছে, ওটিপি সব কিছু আসছে ফোনে, সে জাস্ট রিমোটলি সব কিছু অ্যাক্সেস করে ট্রানজ্যাকশন করে দিছে, দ্যাটস ইট। জি। তো এই এক্সপিরিয়েন্স আপনি কারো থেকে শুনছেন কিনা সিমিলার? এটা নর্মালি রেগুলার শোনা হচ্ছে, এখন রেগুলার হচ্ছে। হুম হুম আপনার এটা ফোন হতে পারে, হুম হুম আপনার ফোন, আপনি যদি ফোন বিষয়ে আপনার অভিজ্ঞতা কম থাকে, নতুন ফোন নিয়েছেন, আপনার হুম, একটু ইচ্ছে শক্তি থাকবে যে কিভাবে ফ্রিতে আমি টিভি চ্যানেল দেখতে পাবো। হুম নর্মালি তো ওয়ার্ল্ড কাপ চলে আসে, হুম ওয়ার্ল্ড কাপে কিন্তু সবাই কিন্তু প্রো ইউজার না যে আমি টাকা দিয়ে খেলা দেখব, সবাই চায় যে আমি ফ্রিতে খেলা দেখতে পারবো কিভাবে। বাংলাদেশের একটা টেস্ট খেলা হচ্ছে, হুম হুম এখন কিছু কিছু গ্রুপ আছে, বিশেষ করে টেলিগ্রাম থেকে শুরু করে ফেসবুকের গ্রুপগুলোতে এই প্রতারণাগুলো বেশি হচ্ছে। তারা বলছে যে আপনি যদি একটা অ্যাপ ইনস্টল করেন, আমি যদি আপনাকে বলি, আপনি তো সহজে আর ইনস্টল করবেন না, না একজন সাধারণ পাবলিক বলবেন না আমি ইনস্টল করব, খেলা তো ফ্রিতে দেখতে পাবো। কিন্তু এই অ্যাপটা যে তৈরি করা হয়েছে প্রতারণা করার জন্য। সাধারণত যখন আপনি অ্যাপটা ইনস্টল করবেন, আপনি আপনার ফোনে যখন অ্যাপ ইনস্টল করবেন, এই টোটাল ফোনের অ্যাক্সেসটা ওই হ্যাকারের কাছে চলে যাবে। এক কথায় আমার কাছে যে ফোনটা আছে, এই টোটাল অ্যাক্সেস যখন হ্যাকার পাবে, আমার যে ব্যাংকের সিকিউরিটি, আমার যে বিকাশের সিকিউরিটি, টোটালটাই তো হ্যাকারের কাছে চলে গেল। তাহলে তো আমি তো এখানে নিজেই দায়ী। আচ্ছা, এখানে পিনটা কিভাবে পেলো এই জিনিসটা আমি এখনো ডিসকভার করতে পারিনি। আচ্ছা, পিনটা পাওয়ার মেইন উদ্দেশ্য থাকতে পারে এমন যে ওখানে ফিঙ্গারপ্রিন্ট চালু করার অপশন থাকে। হুম 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 বিকাশে তো ফিঙ্গারপ্রিন্ট চালু করা যায়। আচ্ছা অনেক সময় ওখানে লাইভ চ্যাটে পিনটা পাওয়ার, লাইভ চ্যাটে তো ওটিপি কোডের মাধ্যমে ওখানে তো আবার ইয়া করা যাচ্ছে, রিসেট করা যাচ্ছে ফরগেট পাসওয়ার্ড থেকে। অথবা অনেক সময় তো অনেকের ফোনে পার্সোনাল ইনফরমেশন, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া থাকে, ন্যাশনাল আইডি কার্ডের তথ্য দিয়ে অনেক সময় রিসেট করতে পারে। পিন সেভও করে রাখে ফোনে। হ্যাঁ হ্যাঁ, এটা করে থাকে। আবার যেমন বিশেষ করে অনেকে জিমেলে
মোবাইলের মধ্যে সেভ করে রাখতেছে, অনেকে লিখে রাখতেছে। টোটাল যদি অ্যাক্সেসটা পেয়ে যায়, হ্যাকার তো সহজে আর বুঝতে দিবে না যে আমি আপনার ফোনটা অ্যাক্সেস পেয়েছি। আরেকটা বিষয় হইতে পারে, সে হচ্ছে ধরেন ফোনটাকে সারাদিন মনিটর করলো, সারাদিন যদি ফোনটা মনিটর করে তাহলে ইউজার তো কখনো না কখনো একটা ট্রানজ্যাকশন করবে। ওই ট্রানজ্যাকশন যখন করতেছে তখন যখন পিন প্রেস করতেছে ওইটা কিন্তু সে দেখতেছে, যেহেতু সে পুরা স্ক্রিনটা দেখতেছে, যদি রিমোট অ্যাক্সেসটা থাকে তার কাছে, তখন কিন্তু পিন চাপতেছে ওইটাও সে দেখতেছে, হয়তো বা এটাও নোট করে রাখতে পারে। আরও হয়তো বা অনেক ধরনের উপায় থাকতে পারে হ্যাক করার, বাট মূল যে ইস্যুটা সেটা, যেটা আমি মানে একজনের সাথেই কথা বলছি, আপনি হয়তো বা এই ধরনের ইস্যু রেগুলার দেখেন যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বাট কথা বলে যেটা বুঝলাম যে এখানে আসলে ইউজারের ভুলটাই বেশি হয়। ব্যাংকের আসলে টেকনোলজি লেভেলে ভুল নাই, মানে টেকনোলজি লেভেলে ব্যাংকের দুর্বলতা এখন অনেকাংশেই কেটে গেছে বলে আমার মনে হয়। আপনি আমার সাথে একটু আগে শেয়ার করতেছিলেন যে কোনো একটা ব্যাংক মনে হয় ডিরেক্টলি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যায় এরকম রাখছিল তাদের অ্যাপে। হ্যাঁ, 2023 সাল অথবা 2021 সালের দিকে একটা রেখেছিল, ডিরেক্টলি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করা যায়। আপনি জাস্ট ফোনের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন, আপনি অ্যাপে লগ ইন করতে পারবেন। ফোনের যে ব্যাংকিং অ্যাপ আছে, আবার অ্যাপে ঢুকে আবার আপনার ডেবিট কার্ড থেকে শুরু করে ভার্চুয়াল কার্ড থেকে শুরু করে, এক কথায় আমি যদি আপনার ফোনটা নেই, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলে আপনার সকল ডিটেলস তথ্য দেখতে পাবো। মানে টোটালি একটা স্ক্যাম। বুঝতে পেরেছি, এখন সেটা আবার সলভ হয়েছে। সো আমি যদি বলি যে ব্যাংকিং সাইডের সিকিউরিটির উইকনেস এখন আর নাই আমাদের দেশে, অ্যাটলিস্ট ওই লেভেলে নাই যে কেউ একজন ধুম করে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবে। হ্যাঁ, ডেফিনেটলি যদি ওয়ার্ল্ড ক্লাস কোনো হ্যাকার আসে, চেষ্টা যদি করে, তাইলে হয়তো বা পারবে, ওটা ওই দিকে আমরা যাচ্ছি না। বাট জেনারেল উইকনেস ব্যাংকিং বলেন, এমএফএস বলেন, এই জায়গাগুলোতে নাই। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে মানুষের সচেতনতার। আর আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা থার্ড পার্টি অ্যাপ, মডেড অ্যাপ এগুলো যদি না মান, একে তো মানে মডেড অ্যাপের ট্রাস্টেড সোর্স এইটা একটা বলাটাও কিছুটা বিলাসিতা, বিকজ মডেড অ্যাপ ট্রাস্টেড এরকম বলে কিছু নাই। আপনি যে সোর্স থেকেই নেন প্রবলেম হইতে পারে। আপনি একটা প্ল্যাটফর্মকে হয়তো বা ট্রাস্ট করে অনেকদিন ধরে ইউজ করতেছেন, ওই প্ল্যাটফর্মটা যে কম্প্রোমাইজড হয় নাই, ওটার ব্যাকএন্ডে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি যে চেঞ্জ হয়ে যায় নাই, এটা তো আপনি জানেন না। সো এই কারণে মডেড অ্যাপগুলা কিন্তু ইউজ না করাটাই বেটার। আর মডেড অ্যাপ যদি আপনি ইউজ করতেও চান তাহলে অবশ্যই আপনি নিজে যদি সচেতন হন, আপনি যদি বুঝেন যে না আমি অ্যাপটা ইনস্টল করছি, কী কী পারমিশন নিচ্ছে, ব্যাকএন্ডে কী কী হইতে পারে না পারে, আপনি যদি স্যাভি হন, টেক স্যাভি হন, জিনিসগুলো যদি বুঝেন তাহলে ইউজ করেন। আপনি যদি না বুঝেন তাহলে শুধু শুধু ফেসবুকে অ্যাড দেখে, লোভনীয় জিনিসপত্র দেখে, ফ্রিতে এটা করা যাবে, ওটা করা যাবে, ফ্রিতে সব মুভি দেখা যাবে, নেটফ্লিক্স আপনি ফ্রিতে নিয়ে নেন, কিংবা টিভি দেখেন ফ্রিতে, খেলা দেখেন ফ্রিতে, এই জিনিসগুলো ডাউনলোড করার সময় একটু সচেতন হবেন। আর যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা হারায় যায়, হাই হতাশ করে লাভ নাই। আসলে আমাদের দেশে এই জিনিসগুলো যখন হয় তখন এটা রিটার্ন আসার সম্ভাবনা কতটুকু, এইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। যে কয়জনই এরকম সাফার করছে, ধরেন হ্যাকার নিচে তার অ্যাকাউন্ট হ্যাকট্যাক করেই টাকা নিয়ে গেছে, বাট আমি যদি বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য, আমরা বিকাশের কথা স্পেসিফিক করে বলতেছি কারণ ওই যে আমি একটা ঘটনা শুনছিলাম, বাট ধরুন অন্য যে কোনো এমএফএস বলেন বা যদি আমরা অন্যান্য ব্যাংকের কথা বলি, এই ধরনের ঘটনা ঘটার পরে ওই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি কিন্তু নিজেই এই ধরনের টাকা ফেরত পেয়েছি, আমার নিজের সাথেও হয়েছে। আমি যেহেতু এই বিষয়ে যেহেতু একটু ঘাটাঘাটি বেশি করি, আমি নিজে কিন্তু চেষ্টা করি যে আসলে প্রতারক কত দূর পর্যন্ত যেতে পারবে। লাস্ট আমার ছোট্ট একটা অ্যামাউন্ট, 4,000 টাকার মতো অ্যামাউন্ট নগদের সাথে আমার এটা হয়েছিল। আমি ডিরেক্টলি তাকে সেন্ড মানি করে দেই, যেহেতু টাকাটা চলে গেছে। এখন ধরুন আপনার কাছে আমি পাঠিয়েছি, আপনি বলছেন যে আমি আপনাকে আর কোনো কিছু দিব না, আমাকে ব্লক করে দিয়েছেন। আমি তো এখন হতাশ হবো সাধারণ ইউজার হিসেবে, আমাকে তো করতে হবে যে এটা কিভাবে কি করা যাবে, আমি তো আর বুঝবো না। দেন আমি যেহেতু এগুলো বিষয় নিয়ে জানি, সাথে সাথে আমি নগদের কন্ট্যাক্ট সেন্টার, ধরুন আপনার বিকাশে প্রতারণা হয়েছে বা ব্যাংকে প্রতারণা হয়েছে, যে ব্যাংকে প্রতারণা হবে ব্যাংক কিন্তু এগুলোর সাথে সাথে ব্লক করতে পারে না, কিন্তু মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ এটার সাথে সাথে কিন্তু ব্লক করতে পারে। আচ্ছা আচ্ছা, বিকাশ এটা স্টেপ নেয়, নগদ নিতে পারে, রকেট কিন্তু নেয় না। ওকে, রকেট সাথে সাথে ডিনাই করে দেয়। কিন্তু আমি যখন নগদের কাস্টমার কেয়ারে কল করি, নগদ দেন আমাকে ভেরিফাই করে আমার অ্যাকাউন্টে তথ্য নেয় আমি আসলে প্রতারিত হয়েছে কিনা। এখানে আবার কথা বলার একটা মাধ্যম আছে। আচ্ছা, আপনি যদি সেন্ড মানি করেন এটা বলেন, ওরা কিন্তু আপনার টাকা আটক করতে পারবে না, আপনাকে বলতে হবে আমি প্রতারিত হয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি বলেন আমার নিজের ভুলে সেন্ড মানি করেছি, তাহলে কিন্তু তারা টাকা আটক করতে পারবেন না। আপনি ভুল করেছেন, নগদ কিভাবে আটক করবে আপনার টাকা? দেন হচ্ছে আপনাকে করতে হবে, নগদকে বলতে হবে আমি একটা পণ্য কিনতে চেয়েছি বা কিনবো, সে আমাকে দেয়নি, আমি প্রতারিত হয়েছি, আমার টাকাটা আটক করার ব্যবস্থা করুন। দেন নগদ থেকে কিন্তু এটা টাকাটা আটক করবে বা বিকাশ তারা আটক করবে, বা তাদের যে প্রাইভেসি পলিসি আছে
আটক করার পর আবার এটাকে নিয়ে থানায় জিডি করতে হবে। হুম, অনেকে বলবে এই মেয়ে 4,000 টাকা, হুম, 1,000 টাকার জন্য জিডি করব না, ওখানে আবার থানায় গিয়ে আমাকে টাকা দিতে হবে কিনা। হুম, হুম, জিডি কিন্তু অনলাইনে ফ্রিতে ফ্রিতে করা করা যায়। যায়। হ্যাঁ, হ্যাঁ। ইউটিউবে অনেক ভিডিও আছে, হুম, হুম, আপনারা দেখতে পারেন যে ফ্রিতে কিভাবে করা যায়। রাইট। এই তথ্যগুলো যখন দেওয়া হবে, নগদ বলবে আমাকে মেল করুন, হুম, বিকাশ বলবে আমার কাস্টমার কেয়ারে আসুন। হুম, হুম, যখন আপনি এই তথ্যগুলো সাবমিট করবেন, হুম, বিকাশ দেখবে যে আসলে এটা হয়েছে কিনা। হুম, যার অ্যাকাউন্টটা ব্লক করে দিল প্রতারককে ভেরিফাই করার জন্য বলবে আপনি 7 দিনের মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে আসুন, আপনার হুম, যেটা আসলেই টাকা। হুম, টোটাল একটা ভেরিফাই প্রসেস হবে। দেন যখন দেখবে বিকাশ না এটা আসলেই প্রতারণা হয়েছে, হুম, প্রাইভেসি পলিসি আছে যে 45 কর্মদিবস সময় লাগতে পারে, 2 মাস সময়ও লাগতে পারে, হুম, হুম, দেন আবার রিফান্ড করবে। হুম, এখানে একটা ইস্যু থাকে, আচ্ছা। প্রতারকরা কিন্তু অনেক চালাক। হুম, 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 ধরুন আপনিও অনেক চালাক, হুম, আমাদের মতো কিন্তু প্রতারক বেশি করে বিশেষ চালাক থাকে তারা। এক্স্যাক্টলি। এবং এবং অনেক অনেক গ্রামে শুনি যে শুধু এই গ্রামে প্রতারণাই করা হয়। আমি একটা গ্রামের নাম শুনেছি, নামটা মনে আসছে না, তাদের কাজে নাকি প্রতারণা করা। আচ্ছা। আর তারা শুধুমাত্র ওই ওই যে গ্রামে দরবেশ বাবার মতো। কিছু দরবেশ বাবা থাকে না কিছু মানে গ্রামের মধ্যে? মানে তাদের কাজে নাকি প্রতারণা করা, তারা পুরো গ্রামে ইনকাম করে প্রতারণা করে। আচ্ছা, আপনি বেশিরভাগ সময় ফোকাস দিচ্ছিলেন এমএফএস এ। ব্যাংকের বেলায় যদি এটা হয়, তাহলে এইটা ফেরত আনার কি কোনো ওয়ে আছে? ব্যাংক কি আনে আদৌ? আচ্ছা, ব্যাংকের জন্য এটা ওয়ে আছে। হুম, হুম, আর জিডি করতে হবে হুম, হুম। মানে টাকাটা। প্রসিডিউরটা একটু লম্বা, একটু জটিল, বাট টাকা ফেরত পাওয়া যায়। তাই তো? টাকাটা যদি থাকে, আমি হ্যাঁ, এখন কিন্তু শেষ করিনি হ্যাঁ, এমএফএস হ্যাঁ। এর, ওকে, ওকে। এটা ব্যাংকের সাথেও। এখন যদি নগদ যদি আটক করতে না পারে, হুম, হুম। নগদ কিন্তু আটক নাও করতে পারে, যে ওই প্রতারক ওই অ্যাকাউন্ট থেকে আবার ট্রান্সফার করে টাকাটা ফেলছে। ট্রান্সফার করে আরেক অ্যাকাউন্টে নেয়। হুম, হুম। ওরা কিন্তু 10 থেকে 12টা বা অনেক সময় 20টি অ্যাকাউন্টও ব্যবহার করে। এক অ্যাকাউন্ট থেকে ও! এক অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আবার ওই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। হুম, যখন এইভাবে হয় ট্রানজাকশনগুলা, তখন কিন্তু নগদ আটক করতে পারে না, বিকাশও আটক করতে পারে না। দেন তারা বলে আপনি থানায় জিডি করুন, হুম, আইন হুম, শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। যদি বিকাশ নগদ আটক করতে পারে তাহলে আপনি টাকাটা রিফান্ড পাবেন। এ হুম, কারণে হুম। ধৈর্য ধরতে হবে। আচ্ছা। বিকাশ যদি আটক করে বা নগদ আটক করে, তারা কিন্তু মেসেজ দিয়ে জানাবে হুম, আমরা হুম, টাকাটা আটক করতে পেরেছি, হুম। আপনি থানায় জিডি করুন। ওকে, বুঝতে দেন পেরেছি। এখানে ব্যাংকের কথাটা বলি। ব্যাংকে যদি এ ধরনের ভায়োলেশন হয়, হুম, হুম, ব্যাংকে কিন্তু হচ্ছে থানায় জিডি করতে হবে, অথবা যদি ব্যাংক যদি বলে যে মামলা করতে হবে, হুম, নর্মালি এটা জিডি করা হয়। হুম, হুম, হুম। এই জিডি কপি র্যাবকে দিতে হবে। আচ্ছা। পুলিশ কিন্তু এটা নিয়ে কাজ করে না, আমি যতবার দেখেছি হুম, র্যাব কিন্তু এগুলো নিয়ে কাজ করে, আচ্ছা, অথবা আচ্ছা। এপিবিএন, হুম, হুম, এপিবিএন এর যারা পুলিশ রয়েছে বা যারা এটা নিয়ে কাজ করে, হুম। তাদের কাছে গেলে কিন্তু এই বিষয়ে ভালো সহযোগিতা পাওয়া যায়। ও আচ্ছা। যদিও 20টি অ্যাকাউন্টেও ট্রান্সফার হয়। আমি লাস্ট একটা হিস্ট্রি শুনি যে ধরুন আপনি বন্ধুর টাকা ট্রান্সফার করতেছেন, হুম, হুম, আপনি ধরুন আপনার এখানে আমার টাকা আপনি ট্রান্সফার করতেছেন, হুম, আমাকে আপনি চিনেন, হুম, হুম, মুখে চিনেন, কিন্তু আপনি জানেন না আমি কোন টাকা আপনাকে দিচ্ছি। হুম, হুম, নরমালি আমি তো একটা প্রতারণার টাকাও আপনার অ্যাকাউন্টে দিতে পারি। হুম, 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 আপনি যখন এই টাকাটা নিচ্ছেন, এভাবে আপনার লাস্ট অ্যাকাউন্টে উইথড্র হয়েছে, হুম। কিন্তু আপনিও শেষ পর্যন্ত আসামি হচ্ছেন। ও! মানে এপিবিএন বলছে আপনার অ্যাকাউন্টে টাকাটা গেল কেন? হুম, হুম, আপনি এখানে জবাবদিহিতা কি দিবেন? বা এখানে জবাবদিহিতা তো দিতে পারবেন না যে আমার হুম, বন্ধুর জন্য সহযোগিতা করেছি। হুম, হুম। আপনি যে সহযোগিতা করেছেন এর প্রমাণ কি? বুঝছি। মানে আমার কাছে যে টাকাটা ও পাঠাইলো, কি উদ্দেশ্যে পাঠাইছে, ওই উদ্দেশ্যটা আমার এক্সপ্লেইন করতে হবে। তাই তো? বুঝতে পেরেছি। সো হ্যাঁ, এইটা আমি আমি জানতাম না যে এইভাবেও টাকা ফেরত আসে। আমি ভাবছি যে যদি টাকা যায় তাহলে শেষ। বাট আপনার কথা শুনে কিছুটা হোপফুল যে প্রতারণা হইলে এখান থেকে ফেরত আসার সম্ভাবনা আছে যদি কেউ এটার পিছনে লেগে থাকে এবং যদি আরকি প্রপার প্রসেসটা ফলো করে। কিন্তু আমি একটা কথা আরেকবার বলতে চাই। হুম, আমাকে বারবারই বলতে হবে যে আমি প্রতারণার শিকার হয়েছি। বুঝতে পেরেছি। মানে আমি এই ভুল করে পাঠাইছি এটা হইলে হবে না। না, না, প্রতারণার শিকার হয়েছি। হুম, 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 আমি প্রতারিত। হুম, যদি বলি তাহলে তারা অ্যাক্সেস নিতে পারে। হুম, যদি ভুল করে পাঠিয়েছি, হুম, হুম। এটা বললে তো আপনার ভুল, আমরা কি করব? এক্স্যাক্টলি, ভুল করে পাঠাইলে হবে না। হ্যাঁ, প্রতারিত হতে হবে। এবং আমি একটা জিনিস বলি, আ শুরুতে আমরা যেরকমটা বলতেছিলাম যে যারা টেক সেভি না, একটু আগে যে বললাম, যারা টেক সম্পর্কে বুঝে না তাদের হ্যাক হয়। বাট ভাই ট্রাস্ট মি, হ্যাক না ঠিক এই ধরনের স্ক্যাম কিভাবে হইছে আমি জানি না। বাট আমাদের ইন্ডাস্ট্রিরই একজন ভাই, কয়েকদিন আগে আমি উনার এক্সপেরিয়েন্সটা শুনলাম যে উনার ব্যাংক থেকে, উনার ক্রেডিট কার্ড স্পেসিফিক্যালি, উনার ক্রেডিট কার্ড থেকে এরকম বেশ ভালো রকমের একটা অ্যামাউন্টের টাকা কেটে নিয়ে গেছে। অ্যান্ড উনি খুবই সেভি মানুষ। এমন না যে একেবারে কম জানেন। উনি অনেক
বেশি জানা একজন মানুষ। তারপরে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে। তারপরে উনি ব্যাংকের সাথে কথাবার্তা বলে ব্যাংক ১ম এ রেসপন্স করে নাই খুব একটা। এরপরে উনি ওনার নিজের প্রোফাইল এবং পেজ থেকে পোস্ট দিছে। পোস্ট দেওয়ার পরে যখন সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এরপরে ব্যাংক সেটা সলভ করছে। পাশাপাশি ব্যাংক নিজে থেকে ওনার সাথে কনট্যাক্ট করেও আ জিনিসটা সলভ করছে। তাইলে এখন এখানে একটা জিনিস আমার মানে ব্যাংকের দিকে আঙুল তুলতে হয় এই বিষয়টা নিয়ে যে উনি একজন গুণীমানী মানুষ ছিলেন এবং উনার ভালো একটা ফ্যান ফলোয়িং ছিল। উনি মানুষকে চিনতেন। উনি পোস্ট দিছেন এই কারণে ব্যাংক আশা করছে। একজন সাধারণ মানুষের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে কখনো যে তার অ্যাকাউন্ট থেকে কোনোভাবে টাকা চলে গেছে এবং সে ব্যাংকের কাছে রিচ আউট করছে, তখন ব্যাংকের রেসপন্সটা কেমন হয়? আসলে আমি এদিক থেকে ব্যাংকের রেসপন্স অনেক সময় কমপ্লেন করলে ভালো দেখি। হুম, হুম। সাধারণ মানুষ তো আর মেইলে কমপ্লেন করতে পারে না। হুম, হুম, হুম। কাস্টমার কেয়ারে কমপ্লেন করে তো লাভ হয় না। হুম, বা ব্রাঞ্চে যদি যায়। ব্রাঞ্চে যদি যান, ম্যানেজার পর্যন্ত আপনি কথা বলতে পারেন। হুম, ম্যানেজার তো আপনাকে একেবারে হেড অফিস পর্যন্ত তারা মেইল পর্যন্ত করে না। আচ্ছা। এটার একটা প্রসেস থাকে। হুম, আপনাকে এটার জন্য মেইল করতে হবে, কমপ্লেন করতে হবে। সাধারণ ইউজারদের জন্য খুবই কঠিন। হুম, হুম, সাধারণত যারা হচ্ছে ফেসবুকে বা তাদের যদি ভারী প্রোফাইল হয়, হুম, 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 তাদের জন্য ব্যাংক কিন্তু সহজেই কাজ করে। হুম, সাধারণ ইউজার হলে ব্যাংক কিন্তু সহজে কাজ করতে চায় না। আমি লাস্ট একটা ব্যাংকে গিয়েছিলাম। আমাকে লাস্ট বলেছিল এভাবে যে, "আমি আপনাকে এই সেবাটা দিব কেন? হুম, আমি দিতে বাধ্য কেন?" হুম। এটা ছিল তার কথার টোন। হ্যাঁ, বাধ্য কেন? যে এবং Oh my দেন God! আমাকে কল করতে হয় তাদের হেড অফিসে হুম, হুম, যে উনি আমাকে কেন বলল, তিনি এই সেবাটা দিতে বাধ্য কেন? হুম, হুম, দেন হেড অফিস থেকে ম্যানেজারের কাছে ফরওয়ার্ড করে দিল। হুম, হুম, দেন আমাকে হচ্ছে সেবাটা প্রপারলি দিল। হুম, মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে সাধারণ ইউজারদের জন্য যারা গ্রামে থাকে ব্যাংকিং সেবা নেয় তাদের জন্য ব্যাংকিং সেবা নেওয়াটা খুবই কঠিন। হুম, হুম, আপনার মতো আমার মতো যদি মানুষজন ব্যাংকিং সেবা নিতে যায় সহজে নিতে পারবে। যারা আসলে ব্যাংকিং রিলেটেড প্রোডাক্ট হুম, বা হুম। সহজে বুঝে কম তাদের জন্য এটা খুবই কঠিন। এক্সাক্টলি। আর যদি এই ধরনের প্রতারিত কেউ হয় বা কারো অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, সেইটার জন্য মানুষজন তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে হতাশ থাকে। এরপরে যখন ব্যাংকে যায়, গিয়ে যখন রেসপন্সটা প্রপার পায় না এবং সেই রেসপন্সটা যেটা সে এক্সপেক্ট করে সেটা যখন পায় না, ব্যাংক থেকে যখন একটু এদিক ওদিক বলা হয় এবং নানান প্রসেস বলা হয়, তখন ডেফিনিটলি অনেক খারাপ লাগার মতো অবস্থায় তৈরি হয়। এবং আপনি যেটা বলতেছিলেন, আপনার সাথেও আমি একটা এক্সপেরিয়েন্স আমার শেয়ার করছিলাম। পাশাপাশি আমি অনলাইনে ২ এক জায়গায় শেয়ার করছি। একটা ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলতে গিয়ে কি পরিমাণে হেনস্থার শিকার হইছিলাম আমার বিজনেস অ্যাকাউন্ট খুলতে গিয়ে। হেনস্থা ঠিক বলব না, এটা হেনস্থা বললে একটু বেশি স্ট্রং ওয়ার্ড ইউজ করা হয়ে যাবে। মানে অতিরিক্ত পরিমাণে রুলস অ্যান্ড রেগুলেশনস আমাকে দেখাইতেছিল আরকি। শেষ পর্যন্ত আমি একটা তাদের কাছ থেকে তাদেরকে একটা লিখিত দিচ্ছি। তারা আমাকে বলছে যে, "আপনার অ্যাকাউন্টে যদি এই পরিমাণের বেশি ট্রান্সেকশন হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, ফ্রিজ করে দেওয়া হবে।" এখন যদিও ওই পরিমাণের চাইতে বেশি ট্রান্সেকশন হচ্ছে, তারপরেও ফ্রিজ করে নাই আমার অ্যাকাউন্ট। বাট আমাকে এইরকম লিখিত দিয়ে তারপরে অ্যাকাউন্টটা খুলতে হয়েছে। যদিও অ্যাকাউন্ট খুলতে চাওয়াটা আমার সব ডকুমেন্টস আছে, সবকিছু আমার ট্রেড লাইসেন্স আছে, আমার যা মানে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা, যা ডকুমেন্ট দরকার সবকিছু আমার প্রপারলি ছিল। অ্যান্ড ওই ব্যাংকের ২ জন আমাকে চিনছেও। সো আমার ফেস ভ্যালুও ভালো ছিল। তারপরেও আমাকে অ্যাকাউন্ট খুলতে অনেক বেগ পেতে হইছে। আমি ব্যাংকের নামটা মেনশন করব না, তাইলে অনেকে অনেক নেগেটিভলি নিবে। যদিও ওই সময় একটা সিচুয়েশন ছিল, ইমেইলের কান্ডটা ঘটার পরপরের আরকি ঘটনা। সো পরে আমি জানতে পারলাম যে সবগুলো ব্যাংকই তখন একটু প্রেশারে ছিল। যে কারণে হয়তোবা ওই ঘটনাটা ঘটছে। বাট আমি খুবই হতাশ ছিলাম এই বিষয়টা নিয়ে। অ্যান্ড পরে আরও ২-১ জনের কাছ থেকেও সেম এক্সপেরিয়েন্স শুনছি। তখন কিন্তু ইমেইলের ঘটনা ছিল না। ইমেইলের ঘটনার আরও অনেক দিন পরেও অ্যাকাউন্ট খুলতে গিয়ে এই ধরনের হয়রানির শিকার হইতে হইছে মানুষকে। সো এইটা ডেফিনিটলি আমাদের দেশে মানে পরিবর্তন হওয়া উচিত। আমি ডিরেক্টলি যদিও টেক থেকে বাইর হয়ে ব্যাংকিং এর মধ্যে চলে গেছি একটু। আপনাকে সামনে পাইছি দেখে আমার অভিযোগটা আমি শেয়ার করতেছি। আপনি ইন্ডাস্ট্রির মানুষ এজন্য। সো আমার মনে হয় আগে আমরা কমপ্লেইন করতাম যে হ্যাঁ, সরকারি ব্যাংকে গেলে বা সরকারি অফিসে গেলে মানুষজন একদম উল্টাপাল্টা বিহেভ করে, শুনে না কথা, গেম খেলে ফোনে, নাইলে পিসিতে বসে গেম খেলে, লাঞ্চে গেলে আসে না। এখন তো প্রাইভেট ব্যাংকগুলোতেও আমি এই ধরনের কাহিনী দেখতেছি। আপনি কি এরকমটা দেখেন? এরকমটা হচ্ছে সাধারণত ব্যাংকিং সেবাটা পাওয়া বর্তমানে খুবই কঠিন। হুম, এমন হুম, অবস্থা দাঁড়িয়েছে। আপনি যে বলছেন যে আমি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং এর সময় এই সেবাটা পেয়েছি বা আমি সেবা পাইনি। হুম, আমিও কিন্তু এমন সমস্যার সম্মুখীন হয়েছি। আমি নিজেও কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে ফার্স্ট যখন একটা অ্যাকাউন্ট ওপেন করতে যাই, হুম। আমাকে কিন্তু ডিনাই করেছিল ব্যাংক। আচ্ছা। পরে যখন আমি ওই ব্যাংকের অ্যাকাউন্ট করতেই হবে আমাকে, হুম, অন্য একটা শাখায় যাই, আমি আবার প্রপারলি সেবা পেলাম। তার আচ্ছা। মানে হচ্ছে এখানে সেবাটা দাঁড়াচ্ছে যে ব্যাংকিং কর্মকর্তা আমাকে সেবা দিবে, তিনি আমাকে প্রপারলি সেবা দিচ্ছে না। হুম, হুম, এখন ব্যাংকিং সেক্টরে ব্যাংকে যারা জয়েন করে, তারা কিন্তু বিভিন্ন পেশা বা বিভিন্ন পড়াশোনা নিয়ে বিভিন্ন সেক্টর নিয়ে পড়াশোনা করে আসে। হুম, হুম, তারা কিন্তু মানুষকে কিভাবে সেবা দিতে হবে, হুম, এই বিষয় নিয়ে তারা কিন্তু কাজ করে না। তারা হুম, ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে নলেজ নেয়,
কোয়ালিটি সার্ভিস দেওয়াটা অনেক কঠিন। রাইট। আপনি একটা ব্যাংকে গেলে কোয়ালিটি সার্ভিস সবার কাছে পাবেন না। হুম, হুম। সবাই সবভাবে সার্ভিস দিতে পারবে না। একজন ব্যক্তি তখনই সার্ভিস দিতে পারবে যখন তার সার্ভিস নলেজটা থাকবে। এক্স্যাক্টলি। যখন একটা প্রোডাক্ট আপনি সার্ভিস দিতে পারবেন না, আপনার প্রোডাক্টটা ড্যামেজ করবে। আপনি কাস্টমারদের মধ্যে যখন একটা কানেকশন তৈরি করতে পারবেন না, আন্তরিকতা থাকবে না। আপনি গ্রাহককে ডিনাই করছেন। ওই গ্রাহক অন্য একজন কাস্টমারকে বলবে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। এই না, কারণে এটা আপনি একদম ঠিক বলছেন। এটা আমার মাথায় আসে নাই যে আমরা এখন দেখি যে মানুষজন হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে ব্যাংকে এসে জব নিচ্ছে। এরকম কিন্তু আছে। ব্যাংকের ক্যাশে কিংবা কৃষি কাস্টমার নিয়ে সার্ভিসে। পড়াশোনা করছে, হ্যাঁ। তবুও ব্যাংকে জব করছে। এটাতে আমার কোনো অসুবিধা নাই। পড়াশোনা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না। তার যদি নলেজ থাকে তাহলে সে নিতে পারে। কিন্তু আপনি যেটা মেনশন করলেন এটা আমার মাত্রই মাথায় হুট করে টনক নড়ল যে আসলেই তো একজন মানুষ যখন অন্য মানে সাধারণ মানুষকে সার্ভিস দিবে, সার্ভিস দেওয়ার জন্য যখন সে বসবে, কিভাবে সার্ভিস প্রপারলি দিতে হয় এই জিনিসটা জানা কিন্তু জরুরি। আর এটা যদি না জানে তাইলে তো এরকম উল্টাপাল্টা ঘটনা ঘটবে। এবং একটা ব্যাংকের ফেস কিন্তু যারা এই ফ্রন্ট ডেস্কের মধ্যে বসে থাকে, যেখানে মানুষজন গিয়ে তাদের সাথে কথা বলে, একটা ব্যাংকের ফেস সেই মানুষগুলো। ওই মানুষগুলোর বিহেভিয়ার যদি ভালো না হয়, ওই মানুষগুলো যদি হেসে কথা না বলে, ওই মানুষগুলো যদি কাস্টমারকে মূল্যায়ন না করে প্রপারলি, তাহলে কিন্তু ব্যাংকের দুর্নাম হবে, এটাই স্বাভাবিক। অথচ আপনি দেখবেন, আমি বেশ কয়েকবার খেয়াল করছি, যারা প্রিমিয়াম ব্যাংকিং করে বা একটু ভিআইপি ব্যাংকিং যারা করে, যাদের টাকা পয়সা অ্যাকাউন্টে বেশি, তাদের জন্য স্পেশাল সার্ভিস একেবারে ডাইকে নিয়ে ম্যানেজারের রুমে বসে করে। ঠিক আছে, তারা ভিআইপি কাস্টমার ওটা করবে, কিন্তু সাধারণ মানুষের সাথে যে নর্মাল বিহেভিয়ারটা করবে এটাও আমি সবসময় দেখি না। কারণ আমার প্রচুর ব্যাংকে যাওয়া আসা হয়, যে কারণে আমি নিজে বসে থেকেও দেখি। আমার সাথে খুব কমই হয়েছে এরকম ঘটনা। একবার হয়েছিল অ্যাডসেন্সের যখন আমার টাকা আসে প্রথম, গুগল অ্যাডসেন্সের টাকা যখন আমার প্রথম অ্যাকাউন্টে আসে, প্রবাবলি 2015 সালের ঘটনা, 15 কি 16 সালের ঘটনা। ওই সময় আমার ব্যাংকের সাথে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। মানে আমি যে সময়টার কথা বলতেছি তখন কিন্তু এই দেশের বাইরে থেকে রেমিটেন্স এভাবে আসবে গুগল থেকে, এই বিষয়টা নিয়ে না ব্যাংকের কর্মকর্তারা খুব একটা বেশি জানতো না যে এরকম করে আসে। অনেকেই যারা মার্কেট প্লেসে কাজ করতো তারা টাকা পয়সা আনতো, বাট গুগল অ্যাডসেন্স থেকে টাকা আসবে এটা তারা জানতো না। তো আমি গিয়ে যখন তাদেরকে বলছি, আমিও একটু মানে অত বেশি জানতাম না ব্যাংকিং রিলেটেড, যে এটার একটা ওয়ার্ড আছে যে আমার এখানে রেমিটেন্স আসছে, ইনওয়ার্ড রেমিটেন্স বলে এটাকে, ইনওয়ার্ড রেমিটেন্স আসছে। এটা বললে হয়তো তারা সহজে বুঝতো। তো আমি গিয়ে বলতেছি আমার তো এরকম গুগল অ্যাডসেন্স থেকে টাকা আসছে, আমার কাছে ইনভয়েস আছে, এই যে এরকম টাকা আসছে। তো ওনারা বলতেছে আসে নাই, বলে এরকম কিছুই আসে না আমাদের এখানে কোনো রিপোর্ট নাই, এই সেই। তারপর যখন 2-3 দিন গেলাম, ওনারা না কিছুটা ক্ষেপে গেছে আমার উপর, যে আপনি বারবার আসতেছেন বাট এরকম তো কিছু আসে নাই আমাদের কাছে। ঠিক আছে, ওনাকে সবকিছু দেখানো হয়েছে। বিষয়টা হচ্ছে কি, উনি দেখেই নাই। উনি ভাবছে আমি হয়তো বা কি না কি নিয়ে গেছি। উনি যদি একটু চেক করতো ওনার মেইল টেল, তাইলেই কিন্তু পাইতো। ঠিক আছে, এরপরে মোস্ট প্রবাবলি প্রায় 5 মাস পরে আমাকে ব্যাংক থেকে কল দিছে। কল দিয়ে বলতেছে আপনার একটা রেমিটেন্স আসছে। 5 মাস পরে। আমি ততদিনে হাল ছেড়ে দিছি। আমি ভাবছি যে নেক্সট পেমেন্ট আমি অন্য ব্যাংকে নিয়ে আসবো। তারপরে ব্যাংকে গেলাম, যাওয়ার পরে বলতেছে যে আপনি এসে বলবেন না যে আপনার ইনওয়ার্ড রেমিটেন্স আসছে, গুগল অ্যাডসেন্সকে আমরা চিনি। এইটা ছিল তাদের কথা। এরপরে আমার কাছ থেকে এতগুলো ডকুমেন্ট চাইছে। হিউজ পরিমাণে ডকুমেন্ট দিতে হয়েছে। ওই যে ফর্ম সি ফিল আপ করে, তারপরে আর এটার সাথে এই অ্যাটাচমেন্ট দেন, কী করেন না করেন, আমার চ্যানেলের স্ক্রিনশট থেকে শুরু করে সব কিছু তাদেরকে দিতে হয়েছে। তারপরে ওটা তারা রিলিজ করছে। আমার দেশের বাইরে থেকে টাকা আসছে কত, মানে $150 নাকি $180 মতো আসছিল। এইটার জন্য আমাকে এই পরিমাণে নাকানি চুবানি খাওয়াইছে। সো এখন এই জিনিসটা আবার ইজি হয়েছে। এখন রেমিটেন্স আসলে তো ব্যাংক খুশি, তাই না? যে ব্যাংকের কাছে বেশি রেমিটেন্স আসে দেশের বাইরে থেকে, ব্যাংক খুশিই হয়। যাই হোক, এরপরে আর আমার তেমন কোনো ঝামেলা হয় নাই। কিন্তু আমি বহু মানুষের সাথে এটা ঘুরতে দেখছি, এবং কিছু কিছু ব্যাংকের কর্মকর্তা আছে যারা কাস্টমার সার্ভিস ডেস্কে বসে, ফ্রন্ট সার্ভিসে বসে, ক্যাশে বসে, এবং কেউ যদি একটু ভুল করে কিংবা কেউ যদি একটু কিছু না বুঝে, ধরেন একটা রিসিট সে ফিল আপ করছে, ওখানে ভুলভাল কিছু লিখছে, তখন দেখি একটা ধমক দিয়ে দেয়, তখন দেখি যে একটু কটু কথা বলে ফেলে, মানে বা বিরক্তির স্বরে কথা বলে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রচুর হয়। এটা শুধু ব্যাংকিং সেক্টর না, মোটামুটি সব সেক্টরেই হয়। কাউকে সেবা দিতে গেলে, সার্ভিস দিতে গেলে যে আপনাকে একটু লাইক ওই সার্ভিসটা দেওয়ার জন্য আপনার যে মানসিকতাটা দরকার, এটা সবার মধ্যে থাকে না। এটা আশা করি চেঞ্জ হওয়া উচিত। আর আমি খুব প্রাউডলি বলতে পারি আমিও 2টা বিজনেস করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কাস্টমার বলেন বা যেই বলেন, তারা যদি কল দেয়, আমি কখনো বিরক্তি দেখাই নাই এখন পর্যন্ত। অনেক উল্টাপাল্টা কথাবার্তা শুনছি, বাট বিরক্তি দেখাই নাই। সো এটা আমার মনে হয় আপনি একটা ভালো পয়েন্ট তুলে ধরছেন। যাই হোক, ব্যাক টু টেক। আমরা এই বিষয়ে নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। ওকে। এই বিষয়টা নিয়ে যে ব্যাংকে যে অপারেশন ম্যানেজার থাকে বা হুম। ম্যানেজার থাকে, হুম, হুম। তারা কিন্তু নিজেরাই দায়ী। দায়ী এক্স্যাক্টলি। থাকার একটাই কারণ,
তারা যে ব্রিফ দিচ্ছে কিনা। হুম, আমার আমার কাছে মনে হয় প্রতিদিন একটা ১০ মিনিট অথবা ৫ মিনিটের জন্য একটা ব্রিফ করা উচিত। হুম, হুম, যে হুম, তোমাকে ব্যাংকে যদি কোনো কাস্টমার আসে, আন্তরিকতা দেখাতে হবে হুম, হুম, এবং ভালো একটা কোয়ালিটি সার্ভিস দিতে হবে। এক্স্যাক্টলি। তোমার জন্য যেন আমাকে একটা দুর্নাম বা বাজে কথা না শুনতে হয়। হুম, হুম, যখন ওই ব্যাংকের একটা কর্মকর্তা খারাপ কিছু করে, ওই ম্যানেজারের উপরেই কিন্তু একটা চাপ আসে। হুম, হুম, এই কারণে আমি মনে করি যে প্রতিটা ম্যানেজার বা যারা অপারেশনের দায়িত্বে থাকে হুম, তাদের একটা প্রতিদিন ৫ মিনিটের হলেও একটা ব্রিফ করা উচিত। যদি এটা করা হতো হুম, হুম। তাহলে এই সমস্যাটা কখনোই থাকতো এক্স্যাক্টলি। না। আরেকটা বিষয় আছে এখানে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কি পরিমাণে প্রেশার দেওয়া হচ্ছে ওই এমপ্লয়িটাকে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। এমপ্লয়িটা কেন এরকম ভালো সার্ভিস দিচ্ছে না, এটা কিন্তু খতিয়ে দেখতে হবে। এটা প্রত্যেকটা ব্যাংকেরই দায়িত্ব। আমাদেরও দায়িত্ব আছে কাস্টমার রিপোর্ট করা এই জিনিসগুলা, কমপ্লেইন করা যে হ্যাঁ, আমি এরকম সার্ভিসটা খারাপ পাইছি। কিছু, কিছু ব্যাংকে তো আছে কমপ্লেইনের একটা বক্স থাকে, তাই না? কমপ্লেইন বক্স। ওখানে লিখে তারপরে হচ্ছে ফেলা যায়। ওটা কি আদৌ দেখে ব্যাংক? ব্যাংকে আসলে কমপ্লেইন বক্স নেই, ওভাবে রাখা নেই। তাই আমি ডিরেক্টলি মনে হয় একটা বা ২ টা ব্যাংকে দেখছি থাকতে ব্রাঞ্চে। পারে হয়তোবা লিখা ওইটা থেকে হচ্ছে, ওইটা হয়তো হইতে পারে যে ব্রাঞ্চের ম্যানেজার নিজ উদ্যোগে ওটা করছে, তাই না? হতে পারে কিন্তু ওখানে ডিরেক্টলি লেখা থাকে যদি সেবা যদি আপনি না পান সরাসরি বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার দেওয়া থাকে হুম, হুম, অথবা ইমেল দেওয়া থাকে বর্তমানে। হুম, 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 আমি যেমন রিসেন্টলি লাস্ট আমি কিন্তু রেমিটেন্স নিয়ে আমি একটা সার্টিফিকেট নিব, হুম, উনি হুম। আমাকে সেবা দিতে পারেনি। আচ্ছা। দেন আমাকে হচ্ছে ফেসবুকে যখন আমি লেখালেখি করেছি, হুম, হুম, দেন পরের দিন আবার আমি সেবাটা পেয়েছি। হুম, বুঝতে পেরেছি। আঙুল বাঁকা করতে হয়। যাই হোক, সোজা আঙ্গুলে আসলে ঘি কি ওঠে না, ওঠে না। একটা কথা শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ। প্রবাদ বাক্যর মতো বা গ্রামের ভাষায় না, যেটাকে এখন বলা এটা তো হয়। সবাই করতে পারবে না। সমস্যাটা তো এই জায়গাতেই। সো এখানে একটা বৈষম্য থেকে যাচ্ছে। আচ্ছা, আমরা শুরুতে PayPal নিয়ে কথা বলতেছিলাম। PayPal খুবই ফ্যাসিনেটিং একটা জিনিস আমাদের বাংলাদেশের মানুষের জন্য। একটা ইমোশন। একটা জেনারেশন পুরা, আমরা স্পেশালি বড় হইছি এটা শুনতে, শুনতে যে PayPal বাংলাদেশে আসবে, PayPal বাংলাদেশে আসবে। কিন্তু PayPal বাংলাদেশে আর আসে না। অন্য অনেক কিছু আসছে। একবার তো PayPal আসবে বলে, বলে Zoom নিয়ে আসলো বাংলাদেশে। Zoom দিয়ে শুধু টাকা আনা যায়, পাঠানো যায় না। এরপরে পেপ্যালের সমতুল্য না, বাট পেপ্যাল রিলেটেড, পেপ্যালের মতো এরকম আরো অনেক সার্ভিস বাংলাদেশে তো অলরেডি চলে। পেওনির চলে, এরকম রিসেন্টলি আরো অনেকগুলো সার্ভিস চালু হইছে, ওগুলা চলে। পেপ্যাল বাংলাদেশে শুনতেছি এইবার আসতেছে। আপনি পুরা নিউজটা যদি একটু এক্সপ্লেইন করতেন যে আসলে কি ঘটছে? আসলে পেপাল শুধু বাংলাদেশে আসে। হুম, কিন্তু শোনা যায়, নিউজ পেপারে শোনা যায়, ফেসবুকে দেখা যায় হুম, যে পেপাল সামনে আসবে, সামনে বছর চালু হচ্ছে, হুম, ১ বছর পর চালু হচ্ছে, কিন্তু আদৌ চালু হচ্ছে না। হুম, এখানে বিভিন্ন পলিসি থাকে বা বিভিন্ন রুলস থাকে। বাংলাদেশ ব্যাংক এই পথটা সহজ করেছে। হুম, হুম, সহজ করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে। প্রথম এখানে রুলস হচ্ছে প্রতিটা ব্যাংকের একটা ডিজিটাল অ্যাকাউন্ট থাকতে হবে। এই ডিজিটাল অ্যাকাউন্টে আবার সরাসরি সবসময় নজরদারি করবে। ওকে, কিন্তু ওই ব্যাংকের আবার ক্যাপাবিলিটি আছে কিনা, হুম, ওই হুম, ব্যাংকে পেপাল চালু হবে কিনা, শুধু পেপাল না, পেওনিয়ার বা স্ট্রাইপ থেকে শুরু করে সবকিছুই এই ব্যাংকগুলো করতে পারবে। হুম, হুম, কিন্তু এই ব্যাংকের ক্যাপাবিলিটি আছে কিনা, ব্যাংকটা উপযুক্ত কিনা, হুম। বাংলাদেশ ব্যাংক দেন পারমিশন দেবে, তারপরে কিন্তু আনতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি বাংলাদেশে যদি পেপ্যাল আসে, তাহলে এখন যেভাবে আসবে যে আমি চাইলে ডিরেক্টলি পেপ্যালে অ্যাকাউন্ট খুলে ফ্রিলি ট্রানজ্যাকশন করব, এরকমটা না। আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওটাকে কানেক্ট করে রাখতে হবে এবং কন্ট্রোলটা ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ, আলাদা করে একটা ডিজিটাল অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা। এই ডিজিটাল অ্যাকাউন্টের সাথে পেপাল অ্যাকাউন্ট কানেক্ট হবে। হুম, হুম, এই পেপাল অ্যাকাউন্ট যখন কানেক্ট হবে আপনি একটা লেনদেন করছেন হুম। এবং সব সময় ব্যাংক আবার নজরদারিতে রাখবে ওকে। আপনি অর্থ পাচার করছেন কিনা, হুন্ডি করছেন কিনা। হুম, এটা সব সময় আবার এটা ব্যাংক নজরদারি করবে এবং হুম, ব্যাংক হুম। সব সময় এটা দেখবে আর কি। ওকে। সো এতদিন পর্যন্ত পেপ্যাল যে বাংলাদেশে আসে নাই, এইটার পিছনে রিজন যদি আমরা বলি, যারা আসলে জানেন না, রিজন এইটাই যে পেপ্যাল একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি টাকা অ্যাড করতে পারবেন এবং দেশের বাইরে যে কারো পেপ্যাল অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন। আর এইটা একটা বড় সিকিউরিটি ইস্যু এবং বাংলাদেশের যে ডলার রিজার্ভ আছে, আপনি যদি খালি ডলার পাঠাইতে থাকেন তাহলে তো ডলার রিজার্ভ ফাঁকা হয়ে যাবে। যদিও আমাদের দেশে আসলে যে পরিমাণে টাকা আসে ওই পরিমাণে বাইরে যায় বলে আমার মনে হয় না। সো অর্থ পাচার একটা বড় ইস্যু। আমরা সাধারণ মানুষজন টাকা পাচার করে খালি করে দিব রিজার্ভ, এরকমটা তো হবেই না। কিন্তু যাদের কাছে ব্ল্যাক মানি আছে, যারা এই ব্ল্যাক মানিটাকে দেশের বাইরে পাচার করে দিতে চায়, তারা কিন্তু মানে কোটি, কোটি টাকা পাচার করে দিতে পারবে যদি পেপ্যাল এরকম ওপেন থাকে। এই একটা কারণেই আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজনস, একটা বলব না, এটা ওয়ান অফ দ্য রিজনস যে কারণে বাংলাদেশে এতদিন পর্যন্ত পেপ্যাল আসে নাই। সেকেন্ড রিজন যেটা হইতে পারে সেটা হচ্ছে পেপ্যাল নিজে থেকে আগ্রহ কম দেখাইছে এতদিন। কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটটা অনেক ছোট, ইউজার সংখ্যা এখানে অনেক কম। এইরকম হইতে পারে। আবার এটা যখন চিন্তা করি তখন দেখি যে উগান্ডায়ও পেপ্যাল আছে।
কিন্তু বাংলাদেশে নাই। এরকম আরো উগান্ডায় আছে কিনা আমি জানি না, আমি জাস্ট বললাম। এরকম অনেক ছোট ছোট দেশ আছে যেখানে ইউজার সংখ্যা কম, তারপরে ওখানে পেপাল আছে কিন্তু বাংলাদেশে নাই। সো তখন আমি বুঝলাম যে না, আসলে বাংলাদেশের স্পেশালি বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট লেভেলে স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনস থাকার কারণেই হয়তো বা পেপাল বাংলাদেশে আসতে পারে না এতদিন পর্যন্ত। এখন আপনি বলতেছেন ওটা ইজি করা হয়েছে, তাই তো? মানে যেটা স্ট্রিক্ট ছিল, অতিরিক্ত স্ট্রিক্ট ছিল, সেটা এখন একটু ইজি করা হয়েছে যেন পেপাল বাংলাদেশে আসতে পারে। তাইলে আপনার কি মনে হয় আগামী যদি আপনি একটা এক্সপেকটেশন দেন, আমি জানি এটা নিয়ে মিমস হয়ে যেতে পারে, তারপর আপনি যদি একটা এক্সপেকটেশন দেন কতদিনের মধ্যে পেপাল আসতে পারে বাংলাদেশে? আমি আসলে এটা বলতে চাইবো না, কারণ বাংলাদেশে আসলে আদৌ আসবে কিনা এখানে একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ। পেপাল যদি আসতে না চায় হুম হুম। কখনো আনা সম্ভব হবে না। ওকে। পেপাল যদি মনে করে যে আমি আসবো, আপনাদের সাথে কমফোর্টেবল, হুম 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 দেন কিন্তু পেপাল বলবে যে আমি আসবো। হুম। পেপাল যদি বলে যে আমি আসবো না, পেপালকে আনা সম্ভব হবে না। এক্স্যাক্টলি। এটা পেপালকে বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে। হুম হুম দেন বাংলাদেশ ব্যাংক যখন এটা পেপালের সাথে কানেক্ট করতে পারবে, বা বাংলাদেশ ব্যাংক যদি পারমিশন দেয় যে তুমি পেপাল আনতে পারবা, তোমার ধরুন একটা ব্যাংকে পারমিশন দিল হুম। যে তুমি পেপালটা নিয়ে আসো, হুম। তোমার ক্যাপাবিলিটি আছে, হুম। দেন ওই ব্যাংক পেপালের সাথে চুক্তি করে সহজে নিয়ে আসতে পারবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো শর্ত আছে, হুম। যেমন এই পেপাল আবার লেনদেন করা যাবে না। হুম। আপনি পেমেন্ট নিয়ে সহজে রিসিভ করতে পারবেন, লেনদেন করার জন্য অনেকগুলো শর্ত আছে। বিশেষ করে মেডিকেল পারপাস পেপালে টাকা ট্রান্সফার করতে পারবেন, হুম। ভিসা প্রসেসিংয়ের জন্য ট্রান্সফার করতে পারবেন, এই শর্তগুলোতে লেখা আছে। হুম হুম। টিবিএস এর নিউজে এই তথ্যগুলো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আর একটি বিষয় বলা আছে, সাবস্ক্রিপশন কিনতে পারবেন। বা এয়ার টিকেট, জি জি হোটেল বুকিং, এগুলোর জন্য তো করা যাবে। জি জি, এবং বিভিন্ন শর্ত আছে। আচ্ছা, শর্ত এখানে ছাড়া শর্ত শর্ত আরো কোনো শর্ত অ্যাড হবে কিনা এটা তো পরে আসলে পরে জানতে পারবো। বাট একটা জিনিস আমাকে খুব বদার করে, সেটা হচ্ছে $300 বেশি একবারে পেমেন্ট করা যায় না আমাদের দেশে। আমরা যদি কার্ড ইউজ করি তাহলে। পেপাল যদি আসে, পেপাল দিয়েও কি সেম মানে রেস্ট্রিকশনটা থাকবে বলে আপনার মনে হয় যে $300 উপরে পেমেন্ট করা যাবে না? এখন এটা ভিসা প্রসেসিং করার জন্য লাস্ট একটা উইথড্র করে নিয়েছে যে হুম। আপনি টোটাল ভিসা প্রসেসিং ফি ব্যাংক থেকে করতে পারবেন। আচ্ছা। আশা করছি যে শর্তগুলো আছে, হুম হুম। এই শর্তগুলোর মধ্যে আপনি পেমেন্ট করতে পারবেন। এয়ার টিকেটের জন্য কিন্তু হয় না। হয় লাস্টবার না। আমি চায়নায় গেছি। চায়না থেকে আসার সময়, চায়না না, তাইওয়ানে। তাইওয়ান থেকে আসার সময় আমি আর আমার ওয়াইফ একসাথে ছিলাম। সো আমাদের ২ জনের এয়ার টিকেট যখন আমি কিনতে গেছি, তখন দেখলাম যে এয়ার টিকেটটা $300 বেশি আসতেছে। অবভিয়াস বেশি আসবে। $300 বেশি আসতেছে, আমি পেমেন্ট করতে পারতেছি না। তো এটার জন্য মোস্ট প্রবাবলি ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে মানে রিজনটা বলতে হয়, দেন তারা অ্যাপ্রুভ করে, তারপরে পেমেন্টটা করা যায়। বাট আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের ক্রুশাল সার্ভিস যেখানে আমি এয়ারলাইনের ওয়েবসাইটে পেমেন্ট করতেছি কিংবা একটা এজেন্সির ওয়েবসাইটে পেমেন্ট করতেছি, যারা সেল করতেছে, তাদের ওয়েবসাইটে পেমেন্ট করতে যেয়ে আমাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। এট লিস্ট তো কিছু হোয়াইট লিস্ট করা যায় ওয়েবসাইট, তাই না? ফর এক্সাম্পল Booking.com, সবাই এটা ইউজ করে, জানে এখানে মানি লন্ডারিং কেমনে হবে। Trip.com খুবই পপুলার, কিংবা বাংলাদেশের যারা আছে গোজায়ান কিংবা শেয়ার ট্রিপ বা এই ধরনের যে, ও আচ্ছা সরি, বাংলাদেশে তো বাংলা টাকায় যায়, আমি গ্লোবালগুলোর কথা বলতেছি। তো যেগুলোতে আমরা ডলারে পেমেন্ট করি, ওই জায়গায় কিছু সাইটকে কি হোয়াইট লিস্ট করে অন্তত পক্ষে ব্যাংক রাখতে পারে না, যে না এই জায়গাগুলোতে পেমেন্ট করলে $300 বেশি করা যায়, বাট অ্যাটলিস্ট আপনি $1000 একটা লিমিট দেন, লিমিটটা একটু বাড়ায় যদি দেয় তাহলে তো সমস্যা হয় না। $300 তো অতিরিক্ত কম হয়ে গেল। আপনি একটা মানে এশিয়ার বাইরে একটা ফ্লাইট নিতে গেলে, এশিয়ার ভিতরেই আপনি ফ্লাইট নিতে গেলে $300 বেশি পেমেন্ট করা লাগে, তখন আপনি কেমনে করবেন? সো এই রেস্ট্রিকশনটা আমার মনে হয় যদি পেপ্যালে থাকে, তাহলে জিনিসটা আসলে মানে ওই ডুয়েল কারেন্সি কার্ডের মতোই তো হয়ে গেল তাইলে। আশা করছি থাকবে না, কারণ এখানে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে শর্তগুলো আছে, হুম শর্তগুলোর মধ্যে কিন্তু উল্লেখ করা আছে ভিসা প্রসেসিং করা যাবে, এবং বিশেষ করে আপনার যে মেডিকেল পারপাস আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, হুম 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 যে শর্তগুলো আছে এই শর্তের মধ্যে আপনি ট্রানজাকশন করতে পারবেন। কিন্তু এখানে ইস্যু থেকে যায় আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে কিনা, হুম হুম এই ধরনের ইস্যুটা কিন্তু পারমিশন নিতে হবে কিনা আগে থেকেই। জি থেকে যাচ্ছে। মানে কনভিনিয়েন্স যেটা আমরা চাচ্ছি, কনভিনিয়েন্সটা আসলে হবে না। যতই বলি না কেন কনভিনিয়েন্ট হবে না। দিবে, অর্ধেক দিবে। আর ওই মানে কিছুটা একটা লেজ ওখানে লাগায় রাখবে যে না আপনাকে সাফার করতেই হবে। এবং আমি এটা নিয়ে প্রচুর হতাশ। বহু কষ্টে পরে, যারা জানেন না আমি ট্রিক শিখাই দিই আপনাদেরকে, যদি আপনি $300 বেশি পেমেন্ট করতে চান তাহলে গিফট কার্ড কিনবেন। স্পেশালি আমি Trip.com এ করছিলাম এটা। Trip.com এর গিফট কার্ড পাওয়া যায়। সো আমি $300 করে 3টা গিফট কার্ড কিনছি। গিফট কার্ড কিনে ওই গিফট কার্ড দিয়ে আমি পেমেন্ট করছি। সো আপনাদেরকে একটা নিনজা টেকনিক শিখাই দিলাম, যদি পেমেন্ট করতে চান বেশি তাহলে এইভাবে করতে পারেন। যাই হোক, আমরা একদম শেষের দিকে চলে আসছি ভাইয়া ডিসকাশনের। ব্যাংকিং নিয়ে অনেক কিছু জানলাম, ফিনটেক নিয়ে অনেক কিছু জানলাম, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কথা বললাম,
ফাইনালি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের দেশের ইউজারের কথা বলেন বা ব্যাংকের কথা বলেন, দুই জায়গা থেকেই যদি আমরা সলিউশনের কথা চিন্তা করি যে প্রতারণাগুলো হচ্ছে, এমন না যে অ্যালার্মিং, বিষয়টা খুব একটা অ্যালার্মিং বলে আমার কাছে মনে হয় নাই যে অতিরিক্ত পরিমাণে হচ্ছে। আর আপনি এই ওয়ার্ল্ডে আছেন, সো আপনি বেশি জানবেন আমার থেকে। যে পরিমাণে যতটুকুই হচ্ছে, এটা থামানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সাধারণ মানুষের কি কি অ্যাওয়ারনেস দরকার, ব্যাংক বা এমএফএস কোম্পানিগুলার কি কি সচেতনতামূলক প্রচারণা বলেন বা যাই বলেন, সেটা কিভাবে করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই জনপ্রিয়, বিশেষ হুম, করে ফেসবুক। হুম, ফেসবুকে আলাদা করে এই ধরনের একটা গ্রুপ থাকা উচিত, সবাইকে অ্যাওয়ারনেস করা উচিত প্রতিদিন হুম, হুম, যে বর্তমানে প্রতারণা হচ্ছে, হুম, আপনার সাথে এভাবে প্রতারণা হতে পারে। হুম, এবং যে প্রতিটা গ্রামে বা ছোট ছোট পাড়ায় ছোট ছোট কিছু ব্যাংক থাকে, এজেন্ট হুম, ব্যাংকিং এজেন্ট থাকে, ব্যাংকিং, হ্যাঁ। তাদেরকেও কিন্তু শেখাতে হবে যে প্রতারণা হচ্ছে, তাদের মাধ্যমে এই গ্রামের মানুষদেরকে সতর্ক করতে হবে। এজেন্ট ব্যাংকিং নিয়ে আমরা কিন্তু বেশ কিছু রিপোর্ট শুনছি কিছুদিন আগে, যে এজেন্ট টাকা পয়সা নিয়ে মানে ফেক রিসিট মানুষকে দিছে, তারপরে টাকা নিয়ে ভাগছে। এরকম হয়েছে না কয়েকটা? হচ্ছে, রেগুলার হচ্ছে। হুম, হুম, এজেন্ট ব্যাংকিংয়ের সবচেয়ে বড় প্রবলেম এখানে কিন্তু প্রতারণা বেশি হচ্ছে। এক্স্যাক্টলি। আপনি যদি একটা রিসিপ্ট কপি হাতে লিখে নিচ্ছেন, হুম, এই টাকাটা জমা হচ্ছে না। এজেন্ট ব্যাংকিংয়ের প্রথম শর্ত হচ্ছে আপনি যখন টাকা ডিপোজিট করবেন, হুম, আপনাকে একটা স্লিপ কপি যেটা প্রিন্টেড হুম, হুম, লেখা থাকবে, প্রিন্ট করা থাকবে, এই কপিটা নিতে হবে। হুম, তাহলে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। হুম, হুম, এখন যে আমি প্রথমে বলা হচ্ছে যে অ্যাওয়ারনেস, হুম, অ্যাওয়ারনেস কিন্তু ব্যাংক থেকেও করা যায়। হুম, হুম, ব্যাংক থেকে কিন্তু কখনো কিন্তু প্রতারকদের বিষয়ে কিন্তু কখনো অ্যাওয়ারনেস করা হয় না। হুম, হুম, তারা শুধু আপনাকে একটা প্রোডাক্ট সেল করার বিষয়ে কথা বলবে হুম, যে ভাই আপনি এই অ্যাকাউন্টটা করুন, এই কার্ডটা নিন, এই কার্ডটা ভালো, এই কার্ডের সার্ভিসটা ভালো দিচ্ছে, হুম, আপনি এটা কম টাকায় পাবেন। কিন্তু তারা বলে না হুম, যে আপনি প্রতারিত হতে পারেন, বা আপনার সাথে প্রতারক এভাবে কল করতে পারে, বা আপনি যদি এনএফসি পেমেন্টের মাধ্যমে কিন্তু প্রতারিত হতে পারেন, হুম, 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 এটা কিন্তু ফল্ট হতে পারে। এগুলো নিয়ে কিন্তু কখনো ব্যাংকে অ্যাওয়ারনেস করে না। বুঝতে ব্যাংক পারছি। যদি চায় এটা নিয়ে অ্যাওয়ারনেস করবে, আলাদা করে কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপে অ্যাওয়ারনেস করবে, হুম, অথবা টিভি চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। হুম, হুম, টিভি চ্যানেলে কখনো কি প্রতারণা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? খুব কম। বিকাশ দুই একটা করছে, বাকিরা করে নাই। হ্যাঁ, এটা এই অ্যাওয়ারনেস যদি না করে হুম, হুম, সাধারণ মানুষ জানতে পারবে না। গ্রামেও কিন্তু টিভি চ্যানেল আছে। হুম, হুম, হুম। আচ্ছা, সাধারণ মানুষের তো একটা বড় অংশই জানে না এই বিষয়গুলা, তারা প্রতারিত হচ্ছে। যারা জানে তারাও যে প্রতারিত হচ্ছে, তাদেরও সচেতন হইতে হবে ডেফিনেটলি। আমি ফাইনালি আরেকটা টপিক মানে মিস করে গেছি, ওই টপিকটা নিয়ে একটুখানি কথা বলে তারপরে শেষ করব। সেটা হচ্ছে এই যে এমএফএস এর যে ক্যাশ আউট চার্জ, এই ক্যাশ আউট চার্জটা এত বেশি কেন? এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হয়। তার চাইতে বড় কথা, ক্যাশ আউট চার্জ কেন দেওয়া হয়? এটা নিয়েও কিন্তু প্রচুর কথা হয়। আপনার মতে কি মনে হয় যে যেই টাকাটা নেওয়া হচ্ছে এখন ১৩-১৪ টাকার মতো ক্যাশ আউট চার্জ, এটা কি অনেক বেশি? এটা চার্জটা মনে করি খুব একটা বেশি না। হুম, চাইলে কিন্তু ১৫ টাকার মধ্যে রাখতে পারে। আচ্ছা। এখানে ২ ভাবে এই চার্জটা হয়ে থাকে। যখন আপনি ক্যাশ ইন করেন, হুম, হুম, ক্যাশ ইন করলে কিন্তু এজেন্ট তারা কিন্তু একটা পয়েন্ট পায়, বা তারা একটা কমিশন পায়। আচ্ছা। ৪ টাকা পায়। হুম, হুম, এজেন্টের এখানে আপনি যখন এই টাকাটা ক্যাশ আউট করবেন, হুম, আবার ৪ টাকা পাচ্ছে। হুম, হুম, টোটাল জমা হলো ৮ টাকা। হুম, এখন ৮ টাকা থেকে ১৮ টাকা থেকে ৮ টাকা মাইনাস করলে ১০ টাকা হচ্ছে। হুম, এখন আপনার ব্র্যান্ডিং করতে হবে। যারা কাজ করছে ফিল্ডে হুম, তাদেরকে বেতন দিতে হবে। হুম, তাদের বেতন বাবদ, বা যারা কাজ করছে, ব্র্যান্ডিং করছেন, অ্যাডভার্টাইজমেন্ট করছেন, হুম, এখানে খরচ হচ্ছে ৫ টাকার মতো। হুম, হুম, তাহলে আপনার টোটালি খরচ হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা। হুম, হুম, সরকারকে আবার ট্যাক্স দিতে হচ্ছে 1.5%। হুম, হুম, এখানে খরচ হচ্ছে ১.৫ টাকা। হুম, খরচ হলো আপনার কত? ১৫ টাকার মতো। হুম, আপনার লাভ থাকছে ৩ থেকে ৪ টাকার মতো। হুম, আবার এখানে যে হাউসগুলা চলছে, তারাও কিন্তু ১ থেকে ৫০ পয়সার মতো কমিশন পায়। আচ্ছা, টোটালি এক কথায় লাভ থাকতেছে ১ টাকা থেকে ১.৫ টাকার মতো। ওকে। আচ্ছা, ব্যাংক যখন যেকোনো ট্রান্সেকশন আপনি যদি করেন, আপনি ৫০০ করেন, ৫,০০০ করেন, ৳১০ করে ট্রান্সফার ফি কাটে। আর যদি আমরা এমএফএস এর কথা বলি, তাহলে তারা প্রতি হাজারে টাকাটা নেয়। আপনি ৫,০০০ নিলে চার্জ ৳১০০, ১০,০০০ করলে ৳২০০, ২০,০০০ করলে ৳৪০০। এই যে টাকার পরিমাণের জন্য বাড়ে চার্জটা, এটা কেন? আসলে একটা ব্যাংকে হচ্ছে সাধারণত কয়েকজন কর্মকর্তা থাকে। হুম, হুম, আর একটা মোবাইল ব্যাংকিংয়ে কিন্তু অনেক কর্মকর্তা থাকে। হুম, হুম, তাদের কিন্তু পুরো বাংলাদেশটায় চালাইতে হয়। হুম, হুম, একটা শাখায় কিন্তু সাধারণত ৫ থেকে ৭ জনের মতো চাকরি করে, বা ১০ জন চাকরি করতে পারে। হুম, কিন্তু ওই এরিয়ার জন্য একটা মোবাইল ব্যাংকিংয়ে ১০০ জনের মধ্যেও একটা হাউজে চাকরি করে। হুম, হুম, তাদেরকে যখন স্যালারি দিতে হয়, তখন কিন্তু
তারা কিন্তু পকেটের টাকা দিতে পারবে না। হুম, যখন আপনি ফুল টাকাটা, যেমন 18 টাকা খরচ হচ্ছে, এই 18 টাকার খরচ থেকে তাদের স্যালারি বা যে উদ্যোক্তারা যারা পাচ্ছে টাকা বা হুম, এজেন্ট যারা পাচ্ছে, টোটাল কমিশনটা এখানে কিন্তু তারা পাচ্ছে। হুম, হুম, ব্যাংক চলে জেলা ভিত্তিক হুম, বা উপজেলা ভিত্তিক। আপনি দেখবেন না যে একটা গ্রামের মধ্যে একটা ব্যাংক আছে, হুম, খুব কম পরিমাণ গ্রামে ব্যাংক আছে, ব্যাংক থেকে ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। হুম, ব্যাংক কিন্তু বছর শেষে আপনার একটা সার্ভিস চার্জ কাটবে, আচ্ছা, সার্ভিস চার্জ হিসেবে আপনার কার্ড ফি কাটবে তারা হুম, হুম, 600 টাকার মতো, হুম, মেসেজ অ্যালার্টের জন্য তারা 400 টাকার মতো কাটতে পারে। টোটাল কিন্তু 1,000 টাকা খরচ হচ্ছে, আপনি কিন্তু হুম, লেনদেন করলেন মাত্র 50,000 টাকা, বুঝতে কিন্তু পেরেছি। ঠিকই আবার খরচ নিচ্ছে তারা। ওকে, ওকে। তার মানে হচ্ছে এমএফএস এর যে বিশাল নেটওয়ার্ক এবং এখানে যে টাকাটা মুভ করা হচ্ছে সারা বাংলাদেশে, এটার কারণে খরচটা বেশি, যে কারণে বেশি নেওয়া হয় বলে আপনি মনে করেন, তাই তো? জি। ওকে, সো যারা জানতেন না এই বিষয়টা তাদের জন্য আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যে প্রতি হাজারে যে সমান পরিমাণে বাড়ে, এইটা মনে হয় একটা স্ল্যাব সিস্টেম করা যেত, যে ৫,০০০ পর্যন্ত হাজারে এত, যদি এর বেশি হয় তাহলে আরেকটু কম। এটা করা যায় কিনা আমি জানি না আসলে। আমি এইটার ব্যাকএন্ডে কেমনে আসলে টাকার পরিমাণ বাড়লে কেন অ্যামাউন্ট এত বেড়ে যায়, এই জিনিসটা আমার এখনো পর্যন্ত ক্লিয়ার না। যে আমি ২০,০০০ টাকার ট্রান্সাকশন করতেছি, ওকে, একজন ব্যক্তি যদি ধরেন ফিজিক্যালি যদি টাকাটা মুভ করা হয় একজন এজেন্ট থেকে আরেকজন এজেন্টের কাছে, আমি ২০,০০০ টাকার ক্যাশ আউট করলাম, সেটার জন্য আমাকে চার্জটা এত বেশি কেন দিতে হচ্ছে? আবার ৫০০ টাকা দিলেও আমার ধরেন কম দিতে হচ্ছে। টাকাটা পরিমাণে বেশি এই জন্য, ভলিউমটা বেশি, সে কি ফিজিক্যালি টাকাটা মুভ করতেছে এই জন্য, নাকি অন্য কোনো কাহিনী এখানে আছে? এটা নিয়ে আমি এখনো পর্যন্ত পুরাপুরি আচ্ছা, ক্লিয়ার না। আমি বিষয়টা ক্লিয়ার করি আপনাকে। হুম, আপনি যদি 20,000 টাকা পাঠান, হুম, এখানে এজেন্ট পাচ্ছে 4 টাকা করে কমিশন। হুম, এজেন্ট 80 টাকার মতো কমিশন পেল আপনি যখন পাঠালেন। হুম, আমি আপনার কাছে টাকা পাঠাবো, আমি পেলাম 80 টাকা কমিশন। ওকে। এখন আপনার কাছে যখন এই টাকাটা আপনি যখন অন্য দোকানে উঠাবেন, হুম, হুম, ও আবার পাবে 80 টাকার মতো কমিশন। টোটাল কমিশন হলো 160 টাকা। হুম, হুম, এই যে 160 টাকা কমিশন হলো, আপনার মোট খরচ হলো 400 টাকা। হুম, হুম, 160 টাকা থেকে যদি এটা বিয়োগ করেন, তাহলে থাকছে মাত্র 340 টাকার মতো। হুম, হুম, 340 টাকা থেকে এখানে আবার কমিশন পেল যে হাউসগুলোর মাধ্যমে চলছে, হুম, হুম, তারা কমিশন পেল 40 টাকার মতো। হুম, হুম, তাহলে আপনার থাকছে মাত্র 200 টাকা। এখন একটা মোবাইল ব্যাংকিংয়ের নেটওয়ার্ক অনেক বড়। এখন এই মোবাইল ব্যাংকিংয়ের নেটওয়ার্ক যেহেতু বড়, একটা হাউজের অনেক কর্মকর্তা হুম, চাকরি হুম। করে, তাদের তো স্যালারি দিতে হবে। না, আমি বুঝাচ্ছি বিষয়টা, স্যালারি তো দিবেই। বাট ৫০০ টাকায় ধরেন ১০ টাকা, কথার কথা আমি বলতেছি, কথার কথা। ৫০০ টাকায় ১০ টাকা চার্জ। ৫,০০০ টাকায় ১০০ টাকা কেন? মানে ৫,০০০ টাকা এখানে আমি ট্রান্সেকশন করতেছি। আমরা তো মানে সাধারণ মানুষ এটা চিন্তা করবে যে আমি তো জাস্ট মোবাইলে একটা নাম্বার এক মোবাইল থেকে আরেক মোবাইলে গেল। আমি দেখলাম যে এখান থেকে নাম্বারটা এখানে গেল। সার্ভারে হয়তো জিনিসটা আপডেট হয়ে গেল। ফিজিক্যাল কোনো টাকার কিন্তু আদান-প্রদান হয় নাই। হইছে? ও আচ্ছা, সরি। আমি তো টাকাটা পাইছি, তাই না? ক্যাশ আউট যেহেতু করলাম, আমি ফিজিক্যাল ৫,০০০ টাকা পাইছি। তার মানে কি ওই যে টাকাটাও উনি স্টোর করতেছে ৫,০০০ টাকা, তারপর আমাকে দিচ্ছে। এইজন্যই কি চার্জটা উনি বেশি নিচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে এখানে? এইটাই আমি বুঝতেছি না। যে আমি অ্যামাউন্ট বেশি হলে চার্জটা কেন বেশি? অ্যামাউন্ট বেশি হলে চার্জটা বেশি হওয়ার কারণ হচ্ছে এজেন্টরা কমিশন পাচ্ছে। হুম, হুম, আমি মনে করি এজেন্টের কমিশন যখনই কম হবে, হুম, তাদেরকে যখন একটা স্ল্যাব তৈরি করে দেওয়া হবে হুম, যে তুমি 5,000 টাকা যদি লেনদেন করো তবুও 20 টাকা কমিশন পাবা, হুম, হুম। তুমি যদি 1,000 টাকাও লেনদেন করো তবুও 20 টাকা কমিশন পাবা। যখন এই ও! ধরনের স্ল্যাবটা থাকবে, তখনই খরচটা কম নেওয়া হবে। কিন্তু এই ধরনের কোনো স্ল্যাব নেই, তাদের এখানে উপায় আছে একটাই, তারা কমিশন পাচ্ছে হাজারে 4 টাকা করে। হুম, হুম, যদি হাজারের হিসাবটা আসে, তাহলে আপনি 20,000 টাকা পাঠালে তো অবশ্যই এখানে 80 টাকা কমিশন পাচ্ছে। এই টাকা তো আপনাকে তুলতে হবে। হুম, হুম। যখন আপনি তুলতে যাবেন, তখন আবার আপনাকে খরচ দিতে হচ্ছে। ও, বুঝতে দেন পেরেছি। খরচ যখন এই 400 টাকা থেকে কেটে নিচ্ছে, আবার 80 টাকা কমিশন পাচ্ছে। হুম, যখন এই একটা স্ল্যাব নেই, তাদের একটা নির্দিষ্ট করে একটা অ্যামাউন্ট সিলেক্ট করা আছে। হুম, হুম, 1,000 টাকায় 4 টাকা কমিশন। হুম, হুম, এই কারণে এই খরচটা বেড়ে যাচ্ছে। কারণ হুম, কমিশনের হিসাবটা তো আগেই ক্যালকুলেট করা আছে। হুম, 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 যদি ক্যালকুলেট করা না থাকতো, তারা একটা স্ল্যাব তৈরি করতে পারত। হুম, হুম, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে এনএফসি পেমেন্ট। আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছি এনএফসি পেমেন্ট খুবই পপুলার। সবাই জাস্ট ট্যাপ করে, করে পেমেন্ট করে। আমাদের দেশেও চালু হইছে এবং আমাদের দেশের এমএফএস, স্পেশালি বিকাশ, এটা নিয়ে প্রচুর প্রমোশন করছে। আমরা নিজেরাও প্রমোশন করছি। বাট এই এনএফসি পেমেন্টে কিন্তু একটু কিছু প্রতারণা হয়। এনএফসি কিন্তু আপনি পিন ছাড়া অ্যারাউন্ড ৫,০০০ টাকার মতো মনে হয় আপনি পে করতে পারবেন। আপনি এখানে একটা পজ মেশিনও নিয়ে আসছেন আমাদেরকে দেখানোর জন্য। তো পজ মেশিনেও তো এভাবে ট্যাপ করে পে করা যায়। এটা নিয়ে কিন্তু প্রচুর প্রতারণা হচ্ছে। ফর এক্সাম্পল আপনার পকেটে ফোন,
কেউ একজন পজ মেশিনটা নিয়ে আপনার পকেটে ট্যাপ করে টাকাটা নিয়ে যেতে পারে। এই ধরনের প্রতারণা কি বাংলাদেশে হইছে? আপনি দেখছেন এরকম কোনো রিপোর্ট? বা এইটাকে স্টপ করার জন্য কি করা যেতে পারে? যেহেতু এনএফসি পেমেন্টের মাধ্যমে প্রতারণা হচ্ছে, ফেসবুকে শোনা যায়, আচ্ছা। আসলে ওভাবে আমার দেখা হয়নি। হুম, হুম। এখন এটা প্রতারণা হবে স্বাভাবিক, কারণ প্রতারকরা টার্গেট করে থাকে যে আমার প্রতারণা করার মেন টার্গেট এনএফসি। হুম, হুম, হুম। কিছু কিছু প্রতারক থাকতে পারে। এখন এটা প্রতারণা বন্ধ করার জন্য মেন উপায় হচ্ছে নিজেকেই সতর্ক থাকতে হবে। আচ্ছা। ফোনে কিন্তু আলাদা করে সেটিংস দেয়া আছে, হুম, হুম, হুম। এনএফসি অপশনটা বন্ধ করা যায়। আচ্ছা। আমার যখন এনএফসি করার প্রয়োজন হবে, আমি এনএফসি অপশনটা চালু করব। ওকে। এনএফসি অপশনটা মেইনভাবে আমাকে বন্ধ করে রাখতে হবে। হুম, হুম। আমার যদি এনএফসি অপশন চালু করে ট্রানজ্যাকশন করতে হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে আরএফআইডি ব্লকার। কিছু, কিছু ওয়ালেট থাকে যেগুলোতে আরএফআইডি ব্লকিং ফেসিলিটি থাকে। আপনি যদি ওই ওয়ালেটে কার্ড রাখেন তাহলে কিন্তু কাজ করবে না এনএফসি। ওই আরএফআইডিটা ব্লক করা থাকে। এই ধরনেরও আ সচেতনতামূলক প্রোডাক্ট অলরেডি আছে বাজারে। সেগুলো ইউজ করা যেতে পারে। এখন এটা করা যাবে, বাট তারপরেও নিজেকে সতর্ক থাকতে হবে। এক্সাক্টলি। আপনি যদি নিজে সতর্ক না থাকেন, আপনি এটা ব্যবহার করলেন, হুম, কিন্তু আপনার ফোনে এনএফসি চালু আছে। হুম, এখন কিন্তু গুগল ওয়ালেটে ব্যাংকের কার্ড অ্যাড করা যাচ্ছে। হুম, 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 আর তুমি এনএফসি পেমেন্ট করতে পারবেন উইথআউট হচ্ছে আপনার পিনেরও প্রয়োজন নেই। হুম, হুম। জাস্ট ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যায়। জি। আরেকটা জিনিস এখানে যারা কার্ড ইউজ করেন, স্পেশালি যারা বিভিন্ন ওয়েবসাইটে কার্ড অ্যাড করে রাখে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এরকম ঘটনা কিন্তু অনেক হইছে। ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। যে ওয়েবসাইটে আপনি কার্ড অ্যাড করে রাখছেন, আপনার পুরা কার্ডের ডিটেইল চলে গেছে হ্যাকারের কাছে। তারা আপনার কার্ড ইউজ করে ফেলছে। এরকম কিন্তু হয়। কিছু, কিছু সাইটে কিন্তু ওটিপি ছাড়াই পেমেন্ট হয়ে যায়, যেখানে আপনি অ্যাড করে রাখবেন কার্ডটা। সো এটার জন্য মাল্টিপল সলিউশন আছে। যেমন গুগল হচ্ছে টেম্পোরারি কার্ড নাম্বার দেয়। আপনি হচ্ছে আপনার কার্ড নাম্বারটা না দিয়ে একটা মাস্ক তৈরি করে দেয়। ওই মাস্কড যে কার্ড নাম্বারটা থাকবে বা যে সিভিভি কোডটা থাকবে, ওই কোডটা আপনি ইউজ করবেন, একবারই ইউজ করতে পারবেন ওই ওয়েবসাইটে। একবার পেমেন্ট হলে ওই কার্ড নাম্বারটা এক্সপায়ার্ড হয়ে যাবে। সো এটাও আপনারা করতে পারবেন। যারা স্পেশালি এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন, তারা এটা করতে পারেন। কার্ড ডিরেক্টলি কোনো ওয়েবসাইটে অ্যাড করে সেভ করে রাখবেন না। যদি না সেটা খুব ট্রাস্টেড সাইট হয়। যদি একটু আননোন সাইট হয়, খুব একটা বেশি চিনেন না এবং সিকিউরিটি নিয়ে আপনি শিওর না, তখন ওখানে কার্ড অ্যাড করে রাখাটা আমার মনে হয় না যৌক্তিক হবে। তখন ওই যে মাস্ক করে গুগল দিয়ে এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমরাও চেষ্টা করবো একটা শর্ট ভিডিও বানানোর এটা নিয়ে, কিভাবে মাস্ক করতে হয়। ওকে। তারপরেও আপনারা আমাদেরকে জানান কমেন্ট করে যে আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে আমাদের এই পডকাস্ট, পাশাপাশি আজকে যে ডিসকাশনটা করলাম আমরা ফিনটেক নিয়ে, আপনাদের কার কি অভিজ্ঞতা হয়েছে? এমএফএস নিয়ে আপনারা প্রতারিত হয়েছেন কিনা? ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা চলে গেছে কারো, এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা পাইছেন কিনা? বা এইরকম যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আমাদের এই পডকাস্টে গেস্ট হিসেবে আসতে পারবেন। যদি আপনার এমন কোনো এক্সপিরিয়েন্স থাকে, এমন কোনো বিষয় যদি থাকে যেটা আপনি মনে করেন যে না দর্শকদের সাথে শেয়ার করা যায়, তাহলে আপনি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে গিয়ে জয়েন করে ফেলুন এবং সেখানে আমাদের একটা ফর্ম দেওয়া আছে। ওই ফর্মটা ফিল আপ করে আপনারা আমাদের এই পডকাস্টে আসতে পারবেন গেস্ট হয়ে। ওকে? ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগলো কথা বলে। ইনশাআল্লাহ পরে আরেকদিন আপনার সাথে আবার আড্ডা হবে। ভালো থাকবেন। সবাইকে টাটা। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও। থ্যাংক জি, ইউ। ভালো থাকবেন।